আজকে আমরা তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চৌম্বকত্ব চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। 3 ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টার শেষ করব এবং এই ক্লাসে আমরা কি কি করব তোমাকে আগে একটু বলে রাখি। আমরা সবার আগে ইসাক স্যারের বই পড়ব, দেন ইসাক স্যারের বইয়ের উদাহরণে ম্যাথ করব, এরপর কোয়েশ্চেন ব্যাংক থেকে ম্যাথ করব, সিকিউ সলভ করব এবং অ্যাডভান্স কোয়েশ্চেন সলভ করব যাতে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড আপ করা যায়। সো মেইনলি আমরা এই কয়েকটা কাজ করব এবং এই চ্যাপ্টারটা আমরা 3 ক্লাসে শেষ করব। এই চ্যাপ্টারটা আমরা কয় ক্লাসে শেষ করব? 3 ক্লাসে শেষ করব। সো এই চ্যাপ্টারে যদি একটা ওভারভিউ না দেই তাহলে কেমন হয় বলো? এই চ্যাপ্টারের ওভারভিউ কি? বেসিক্যালি এই চ্যাপ্টারে তিন ভাগে আমরা বিভক্ত করতে পারি। একটা হলো তোমার কারেন্ট ক্যারিং ওয়্যার অথবা তড়িৎবাহী তারের যে প্রভাব সেগুলি, চৌম্বক ফ্লাক্স নিয়ে কথা বলবো এই চ্যাপ্টারে। এরপর আমরা কথা বলবো চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাব, এটা নিয়ে আলোচনা করব এবং দুইটা তারের মধ্যবর্তী বল। এরপর আমরা ম্যাগনেট নিয়ে কথা বলবো, পৃথিবী যে একটা ম্যাগনেট সেটা নিয়েও কথা বলবো। সো এই কয়েকটা কাজ করবো। এছাড়াও হল ভোল্টেজ আছে, VH = IB ভাগ NDQ। হ্যাঁ, এই কয়েকটা জিনিস আজকে আমরা দেখব। সো আজকে আমাদের মেইন টার্গেট হবে, মানে পুরো চ্যাপ্টারটা এইভাবে দেখব। আর আজকে আমাদের মেইন টার্গেট হবে হলো চৌম্বকত্ব, চৌম্বকত্বের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেওয়া। চৌম্বকত্ব, ঠিক আছে, চৌম্বকত্ব বা ম্যাগনেটিজম, ঠিক আছে, ম্যাগনেটিজম নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলো শুরু করি। আচ্ছা, ওয়েস্টেড এক্সপেরিমেন্টে কি হয় বেসিক্যালি, যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার বা একটা তড়িৎবাহী তার, হ্যাঁ, এটার মধ্যে দিয়ে কারেন্ট যেতেছে, এটার মধ্যে কি যাচ্ছে? আই পরিমাণ কারেন্ট যেতেছে। সো এই যে কারেন্ট ক্যারিং ওয়্যার বা তড়িৎবাহী তার, এর সামনে আমি কি করলাম? একটা চৌম্বক কম্পাস, একটা কম্পাস নিয়ে আসলাম। একটা কম্পাস কি করলাম? সামনে ধরলাম। তো চৌম্বক কম্পাসটা ধরার কারণে কি হলো? এটা না ঘুরে গেল। এটা কি হলো? এই যে এই কম্পাসটা ডিফ্লেক্ট করলো, এই কম্পাসটা কি করলো? ডিফ্লেক্ট করলো। আচ্ছা, ভালো কথা, মানে একদিকে ঘুরে গেছে। এরপর আমি কি করলাম? কারেন্টের দিকটা উল্টাই দিলাম। এই কারেন্টের কি করলাম? দিকটা কি করলাম? উল্টাই দিলাম। আচ্ছা, ভালো কথা, কারেন্টের দিকটা উল্টাই দিলাম। তখন দেখলাম যে চৌম্বক কম্পাসটা না আগে বাম দিকে ডিফ্লেক্ট করতেছিল, এখন আবার কি করতেছে? এখন আবার ডান দিকে ডিফ্লেক্ট করা শুরু করে দিছে। এখন আবার কি করছে? ডান দিকে ডিফ্লেক্ট করা শুরু করে দিছে। আচ্ছা, এরপর আমি কি করলাম? এই কারেন্টের মানটা বাড়াইলাম। কারেন্টের মানটা কি করলাম? বাড়াইলাম। বাড়ানোর কারণে দেখলাম যে এই যে এই কম্পাসটা আরও বেশি বাঁকাই যাইতেছে। এই কম্পাসটা কি করতেছে? আরও বেশি বাঁকাই যেতেছে। আবার এখানেও কারেন্টের মান আরও বাড়ায় দেখলাম যে এটা আরও বেশি কি করতেছে? আরও বেশি বাঁকাই যেতেছে। আচ্ছা, এই কয়েকটা জিনিস দেখলাম। এরপর কি করলাম? কারেন্ট অফ করে দিলাম। কি করলাম? কারেন্টটা আমি অফ করে দিলাম, I = 0 করে দিলাম। তখন দেখলাম যে আবার কি হইতেছে? চৌম্বক কম্পাসটা ন্যাচারাল পজিশনে চলে যেতেছে। সো এখানে এই যে দেখো, এখানে এই জিনিসটা বলা আছে যে when the wire carries no current the compass needle points to north। নর্থের দিকে পয়েন্ট করে, হ্যাঁ, নর্থের দিকে পয়েন্ট করে। আপাতত এগুলি কি বলা লাগবে না, জাস্ট এটা মনে রাখো যে কোনো ডিফ্লেকশন হইতেছে না, কোনো ডিফ্লেকশন বা বিনতি হইতেছে না। যখন আমি কারেন্ট অন করলাম তখন আবার বিনতি হওয়া শুরু করছে। কারেন্টের দিক উল্টাই দিলাম, উল্টা দিকে বিনতি হওয়া শুরু করছে। এই কয়েকটা জিনিস আমরা দেখলাম। সো এই যে কয়েকটা অবজারভেশন, এই অবজারভেশন থেকে আমরা কি দেখলাম, কি বুঝলাম? যে পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটা আবার কি জিনিস? এটা কি বললেন হুট করে? দেখো, এই যে কম্পাসের এই যে শলাকাটা যে ঘুরতেছে কেন ঘুরতেছে? এর উপর একটা অবশ্যই ফোর্স কাজ করছে বা বল কাজ করছে। আচ্ছা, এটাকে আমি হাত দিয়ে ধরছি বা এটাকে আমি টোকা দিছি, কিছুই করি নাই, মানে আমি কিন্তু নিজে কোনো বল দেই নাই, আমি হাত দিয়ে ধরে কোনো বল দেই নাই, কোনো স্পর্শ করি নাই, নো টাচিং। সো এটা কি? একটা অস্পর্শ বল, তাই না? অস্পর্শ বল। আচ্ছা, ভালো কথা, অস্পর্শ বল, আমি এর ধরি নাই, ছুঁই নাই। এই অস্পর্শ বল কীভাবে কাজ করে জানো? ইউজুয়ালি অস্পর্শ বল কাজ করে ফিল্ডসের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফিল্ডস বা ক্ষেত্রের মাধ্যমে। অস্পর্শ বল ক্ষেত্রের মাধ্যমে কাজ করে। আর স্পর্শ বল কি? টানা অথবা ঠেলা, মানে ছোঁয়াছুঁয়ির মাধ্যমে কাজ করে। সো অস্পর্শ বল ফিল্ডসের মাধ্যমে কাজ করে। সো এক্ষেত্রে একটা ফিল্ডস আমরা বললাম, এই ফিল্ডের নাম দিলাম আমরা চৌম্বক ক্ষেত্র। এই ফিল্ডকে আমরা কি বললাম? চৌম্বক ক্ষেত্র। এই ফিল্ডকে আমরা বললাম কি? চৌম্বক ক্ষেত্র। ভালো কথা, এই ফিল্ডে আমরা বললাম চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, সো এইখান থেকে আমরা বলতে পারলাম যে পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে কি? একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের কারণেই কি হয়? বল প্রযুক্ত হয়। ভালো কথা। পরে দেখো, বিদ্যুৎ প্রবাহে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বিদ্যুৎ প্রবাহের মাত্রার উপর নির্ভর করে। ওই যে যত বেশি বিদ্যুৎ দিলাম তত বেশি কি ওই কম্পাসটা ঘুরলো, মানে কি ক্ষেত্রের মান তত বেড়ে গেল। ইয়েস, ঠিক আছে। এরপর বিদ্যুৎ প্রবাহের দিকের ওপর
সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে। এই যে আমরা যখন কারেন্টটা উল্টা দিকে দিলাম তখন দেখলাম ডিফ্লেকশনটাও কি হয়েছে, উল্টা দিকে চলে গেছে। সো এই জিনিসটাও মনে রাখতে হবে যে বিদ্যুৎ প্রবাহের দিকের ওপর সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে। ঠিক আছে, ভেরি গুড। বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকে এই চৌম্বক ক্ষেত্র ততক্ষণ থাকে। সো বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকবে চৌম্বক ক্ষেত্র তো ততক্ষণই থাকবে, তাই না? কারণ বিদ্যুৎ প্রবাহ যখন বন্ধ করে দিলাম তখন দেখলাম যে আবার আগের জায়গায় ফিরে এসে বসছে। সো এই কয়েকটা জিনিস আমরা কি মাথায় রাখতে পারবো? ইয়েস ভাইয়া, মাথায় রাখতে পারবো। সো এখান থেকে আমরা কি একটা সংজ্ঞা দিতে পারি চৌম্বক ক্ষেত্রের? হ্যাঁ, দিতে পারি। সংজ্ঞাটা কি? যে কোনো একটা তড়িৎবাহী তারের চারিদিকে যে অঞ্চল জুড়ে এটা কি একটা ম্যাগনেটিক নিডেলকে ডিফ্লেক্ট করতে পারে। এই যে এটাই সুন্দর বাংলা ভাষায় বলা, যে একটা তড়িৎবাহী তার বা বিদ্যুৎবাহী তারের চতুর্দিকে যে অঞ্চল জুড়ে একটি চৌম্বক শলাকা বিক্ষেপ দেখায়, একটি চৌম্বক শলাকা কি দেখায়? বিক্ষেপ দেখায়। এই পুরো এলাকাটার আমরা কি বলি? চৌম্বক ক্ষেত্র বলি। এই পুরো এলাকাটার আমরা কি বলি? চৌম্বক ক্ষেত্র বলি। এবং এই যে চৌম্বক ক্ষেত্রের একক, চৌম্বক ক্ষেত্রের একক কি? টেসলা। এই জিনিসটা মনে রাখা লাগবে। চৌম্বক ক্ষেত্রের একক কি? টেসলা। টেসলা অথবা টি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা একক আছে ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা আরেকটু পরে দেখাইতেছি। ঠিক আছে, আরেকটা একক আছে ওয়েবার, ডাব্লিউবি পার মিটার স্কোয়ার, ডাব্লিউবি পার মিটার স্কোয়ার। এই যে এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। আপাতত এটা মাথায় রাখো, আমরা দেখাইতেছি কি হইতেছে সামনে। ওকে ওকে, নেক্সট চৌম্বক বলরেখা। ভাই চৌম্বক বলরেখা কি জিনিস? এই যে আমরা দেখলাম, আমরা যখন কারেন্ট অন করলাম এর সামনে একটা কম্পাস রাখলাম, তাই না? একটা কম্পাস রাখলাম, কম্পাসটা কি করলো? যে কোনো একটা দিকে বিক্ষেপ দেখাই দিল, যে কোনো একটা দিকে বিক্ষেপ দেখাই দিল, তাই তো? আচ্ছা, ভালো কথা। এরপর আমি কি করলাম? কম্পাসটারে আরেকটু অন্য জায়গায় নিলাম, তখন অন্য আরেকটা দিকে বিক্ষেপ দেখাইলো। ঠিক আছে, কম্পাসটারে আমি আরেক জায়গায় নিলাম, তখন বিক্ষেপ আবার আরেকটা দিকে দেখাইলো, তখন বিক্ষেপ আবার ধরো আরেকটা দিকে দেখাইলো। ঠিক আছে, এরপর আরেক জায়গায় নিলাম, আরেক দিকে বিক্ষেপ দেখাইলো, আরেক জায়গায় নিলাম, আরেক দিকে বিক্ষেপ দেখাইলো, আরেক জায়গায় নিলাম, আরেক দিকে বিক্ষেপ দেখাইলো। এটা আমি কি করলাম? খাতায় প্লট করলাম। খাতায় প্লট করার পর আমরা অনেকগুলি বলরেখা দেখতে পেলাম। অনেকগুলি কি দেখতে পেলাম? রেখা দেখতে পেলাম। অনেকগুলি রেখা দেখতে পেলাম। এই যে ধরো এদিকে একটা রেখা, 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 এদিকে একটা রেখা। এই রেখাগুলিরে, এই কাল্পনিক রেখাগুলিকে আমরা কি বলি? বলরেখা বলি। এই কাল্পনিক রেখাগুলিরে আমরা কি বলি? চুম্বক বলরেখা বলি। চুম্বক বলরেখা। ঠিক আছে, এই কাল্পনিক রেখাগুলির আমরা কি বলি? চুম্বক বলরেখা বলি। সো বেসিক্যালি কি হইতেছে এখানে? যে একটা তড়িৎবাহী তারের চারপাশে আমি কি করলাম? চুম্বক শলাকা যেদিকে বিক্ষেপ দেয় সেগুলি খাতায় এঁকে আমরা যেই ইমাজিনারি লাইন্স পাই, ইমাজিনারি মানে কি? হ্যাঁ, ইমাজিনারি লাইন্স পাই, সেটাকে আমরা কি বলি? চৌম্বক বলরেখা। সেটাকে আমরা কি বলি ভাইয়া? চৌম্বক বলরেখা। ভালো কথা, চৌম্বক বলরেখা। এবং একটা মজার জিনিস, চৌম্বক বলরেখা যেদিকে সেদিকেই কি আমার চৌম্বক ক্ষেত্রের দিক। চৌম্বক বলরেখার দিকেই চৌম্বক ক্ষেত্র কাজ করে। চৌম্বক বলরেখার দিকে কি কাজ করে? চৌম্বক ক্ষেত্র কাজ করে। ভেরি গুড। আচ্ছা, এইবার আমরা এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকে এসে পড়ছি, বায়ট-সেভার্টস ল। তো বায়ট-সেভার্টস ল কি বলে ভাইয়া? বায়ট-সেভার্টস ল বলে যে এই যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আই তড়িৎ নিয়ে যেতেছে, ঠিক আছে? আই তড়িৎ নিয়ে যেতেছে, ভালো কথা। এই আই তড়িৎ নিয়ে যেতেছে। এখন কারেন্ট যেদিকে যাইতেছে সেদিকে তারের দৈর্ঘ্য বরাবর ক্ষুদ্র একটা ডিএল অংশ কাটি, ক্ষুদ্র ডিএল দৈর্ঘ্যের একটা অংশ কাটি, ক্ষুদ্র ডিএল দৈর্ঘ্যের একটা কি করি? অংশ কাটি। এবং এই অংশটারে আমরা ভেক্টর হিসেবে চিহ্নিত করলাম। কি করলাম? ক্ষুদ্র ডিএল দৈর্ঘ্যের অংশ কাটলাম, এটাকে আমরা ভেক্টর হিসেবে চিহ্নিত করলাম। এই যে ক্ষুদ্র ডিএল অংশের জন্য, এই ক্ষুদ্র ডিএল তারের জন্য আর দূরত্বে পি কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ডিবি ভেক্টর, অবশ্যই ভেক্টর ইকুয়াল টু হয়ে যাবে মিউ নট বাই 4 পাই আইডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব, এটাই আমাদের বায়ট-সেভার্টস ল। এটাই আমাদের কি ল? বায়ট-সেভার্টস ল। কি বললাম? কোন একটা তড়িৎবাহী তার এর ক্ষুদ্র ডিএল অংশ, এই ক্ষুদ্র ডিএল অংশের দরুন আর দূরত্বে থাকা যে কোনো একটা বিন্দুতে এই ক্ষুদ্র অংশের দরুন
চৌম্বক ক্ষেত্র ক্ষুদ্র ডিএল এর জন্য চৌম্বক ক্ষেত্র কি হবে ডিবি হবে, ডিবি ইকুয়াল টু হবে মিউ নট বাই 4 পাই আইডিয়াল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। আচ্ছা আইডিয়াল ক্রস আর, ভালো কথা, আইডিয়াল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। এখন ভাইয়া ডিএল ক্রস আর যদি বের করি, ডিএল ক্রস আর এর মান কত হবে জানো তো? এত জানো ভাইয়া, ডিএল আর সাইন থেটা, ডিএল আর সাইন থেটা। তো মানের কথা যদি বলি, শুধু যদি ডিবি লিখি তাহলে এটা মান বের করা লাগবে। ধরো মান বের করে দিই, শুধু যদি ডিবি লিখি, শুধু যদি মান লিখি তাহলে হবে ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল আর সাইন থেটা ডিভাইডেড বাই আর কিউব। তাহলে এখানে আর আর যদি কাটা দাও তাহলে কি আসবে, মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, আইডিয়াল সাইন থেটা ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। সো হ্যাঁ বইয়ে বলছে, বইয়ে কি বলছে দেখো, বইয়ে কি বলছে জানো? বইয়ে বলছে যে এই যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আই একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, এর জন্য আমি কি করলাম, ডিএল দৈর্ঘ্যের একটা কি ক্ষুদ্র অংশ কাটলাম, এটারে ভেক্টর বললাম, এটাকে আমাদের সুবিধার্থে ভেক্টর বললাম, ঠিক আছে? এই ভেক্টর বললাম, এই ভেক্টরের কারণে আর দূরত্বে এই দূরত্বও কি একটা ভেক্টর না? আর দূরত্বে একটা বিন্দুতে আমরা যখন চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে দেখলাম, তখন দেখলাম এই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের মানটা না, এই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের মান তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের মান এই ডিএল এর সাথে আর এর মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। মানে ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ কি থেটা না, এই থেটার সাইন থেটার সমানুপাতিক। এরপর আমরা দেখলাম দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো এইখান থেকে কি করলাম, এই তিনটারে যখন একত্র করলাম, এছাড়াও এই দৈর্ঘ্যের সমানুপাতিক, এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যটার সমানুপাতিক চুম্বক ক্ষেত্র, এই সবগুলির একত্র করে আমরা কি পাইলাম, ডিবি ইকুয়াল টু ডিবি সমানুপাতিক আইডিয়াল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, ডিবি সমানুপাতিক আইডিয়াল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবং সমানুপাতিক চিহ্নটা সরাইলে সমানুপাতিক ধ্রুবক এসে পড়বে মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, আইডিয়াল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা পাইলাম। এটা বই হলে এভাবে লেখা, তবে আমি তোমাকে কষ্ট করে এটা মনে রাখতে বলবো, কষ্ট করে তোমাকে এই ভেক্টর ফর্মটা মনে রাখতে হবে যে মিউ নট বাই 4 পাই আইডিয়াল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। যখন আমি এটার মান নিলাম তখন আইডিয়াল সাইন থেটা ডিভাইডেড বাই কি আর স্কোয়ার হয়ে গেল, আইডিয়াল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়ে গেল। আচ্ছা ভাই, চৌম্বক ক্ষেত্রের দিকটা কি হবে? চৌম্বক ক্ষেত্রের দিক কিন্তু হয়ে যাবে ডিএল ক্রস আর এর ডাইরেকশন, ডিএল ক্রস আর এর যে ডাইরেকশনটা সেটা হয়ে যাবে হলো চৌম্বক ক্ষেত্রের দিক, সেটা হয়ে যাবে আমাদের কি চৌম্বক ক্ষেত্রের দিক, এটা হলো আমাদের দিক হয়ে যাবে হলো ডিএল ক্রস আর। সো ডিএল ক্রস আর কেমনে বের করব? এই যে এ আর বি এর যখন আমরা ক্রস করতাম, এটা ছিল এ একটা ভেক্টর, এটা ছিল আমাদের বি একটা ভেক্টর, তাই না? এ ক্রস বি এর দিক যখন বের করতাম, এ থেকে এর দিকে আমার হাতের তালু রাখতাম, পরে এর থেকে বি এর দিকে আমি আমার কি করতাম, হাতটা কি করতাম, এভাবে ঘুরাইতাম, তখন আমার বুড়ো আঙ্গুল যেদিকে থাকতো, এই যে এখান থেকে এ থেকে বি এর দিকে গেলে আমার বুড়ো আঙ্গুল কোন দিকে যাচ্ছে, বুড়ো আঙ্গুল কিন্তু আমার ভিতরের দিকে যেতেছে। সো এটা হয়ে যেত হলো আমাদের এ ক্রস বি এর দিক, এটা হয়ে যেত আমাদের কি এ ক্রস বি এর দিক। এভাবে আমরা কিন্তু আমাদের ডাইরেকশন বের করি, ঠিক আছে? এখানে এভাবে আমরা কি করি, আমাদের ডাইরেকশন বের করি। একটু হালকাভাবে যদি মনে রাখতে পারো ভালো হয়। পরের দিকে আমরা চলে যাই। হ্যাঁ, আইডিয়াল ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন কথা হলো ভাই, মিউ নট বাই 4 পাই কী জিনিস? মিউ নটটা আমরা কি বলি জানো ভাইয়া? মিউ নটটা আমরা বলি হলো চৌম্বক প্রবেশ্যতা, শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। সো এটার ইউনিট কি? 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা ইউনিট কেমনে বের করলেন ভাইয়া? মিউ নটের মান আপনি কেমনে বের করলেন? এই যে এখান থেকে ডিবি ইকুয়াল টু কত? ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এখান থেকে মিউ নটটারে যদি আলাদা রাখো তাহলে এসে পরে কি ডিবি ইন্টু 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই আইডিয়াল সাইন থেটা। সেখানে ইউনিট লেখো ডিবি। এই যে চৌম্বক ক্ষেত্রের ইউনিট টেসলা, ব্যাসার্ধের ইউনিট মিটার স্কোয়ার, দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হলো দৈর্ঘ্য না, কি বলি, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আর দৈর্ঘ্যের একক মিটার। সেটা এসে বললো টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এই যে মিটার কাটা টেসলা মিটার পার অ্যাম্পিয়ার।
ঠিক আছে, এটা আমাদের মনে রাখা লাগবে যে মিউ নেটের ইউনিট কি, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ওকে ওকে, আচ্ছা তাহলে আমরা কি বলি, মিউ নটের ইউনিট কি হয়ে গেল ভাইয়া, 4 পাই ইন্টু 10⁻⁷, 4 পাই ইন্টু 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এবং এটাকে আমরা কি বলি, চৌম্বক প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা, প্রবেশ্যতা। ঠিক আছে, মিউ নট দ্বারা কি বুঝাইতেছে ভাইয়া, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। ঠিক আছে, সো যে কোনো মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা হয়ে যাবে মিউ, এটা হলো যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা, যে কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা হয়ে যাবে কত, মিউ, যে কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা হয়ে যাবে হলো মিউ। ভালো কথা, ভালো কথা, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, যে কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা মিউ। আচ্ছা তাহলে এরপর আমাদের আরেকটা জিনিস মনে রাখা লাগে যে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। ভাই আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা কি, যে কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা, এটার অনুপাতকে আমরা কি বলি, মিউ আর। মিউ আর মানে মিউ রিলেটিভ, আর মানে হলো রিলেটিভ, আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতাকে আমরা কি বলি, আপেক্ষিক, আপেক্ষিক, আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা। এটা আমরা ইয়াতেও পড়ছি, কি বলো এটারে, স্থির তড়িতেও পড়ছো তুমি, এপসাইলন বাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু কত, এপসাইলন আর, বা আমরা ওইটারে কেও বলতাম। ঠিক আছে, ভালো কথা, ভালো কথা ভাই। এইবার চুম্বক ক্ষেত্রের দিক আমরা কিভাবে নির্ণয় করতাম, আমরা দেখছিলাম যে ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর করে আমরা কি করি, চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করে ফেলি। এই যে ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর। আচ্ছা এবার আমাদের দুই ধরনের ভেক্টর সম্পর্কে মনে রাখা লাগবে, যে তল থেকে ভিতরের দিকে একটা ভেক্টর, এই যে এটা হলো আমাদের এই বোর্ডের তলটা। ঠিক আছে, তল থেকে ভেতরের দিকের ভেক্টরটারে আমরা ক্রস দিয়ে লিখি, তল থেকে ভেতরের দিকের ভেক্টরটাকে আমরা কি করি, ক্রস দিয়ে লিখি, আর বাইরের দিকের ভেক্টরটারে আমরা ডট দিয়ে লিখি। ঠিক আছে, ভিতরের দিকের ভেক্টরে ক্রস দিয়ে লিখি। তুমি চিন্তা করে দেখো, একটা অ্যারো, একটা অ্যারো বা একটা তীর, ঠিক আছে, এই তীর যদি তোমার দিকে আসে, তোমার দিকে যদি তীরটা আসে, তাহলে তীরের কি মাথাটা দেখতে পারবা, মাথাটা কি একটা ডটের মতো দেখা যাবে না, হ্যাঁ ভাই মাথাটা একটা ডটের মধ্যে দেখা যাবে। সো এইটারে আমরা কি বলবো, তোমার দিকে আসতেছে মানে বাইরের দিকে আসতেছে, সো বাইরের দিককে আমরা বলবো হলো ডট। আচ্ছা বাইরের দিকে আসা ভেক্টরকে আমরা কি বলবো, ডট। ঠিক আছে, আর তোমার থেকে যখন দূরে একটা তীর চলে যাবে, তখন তুমি তীরের পেছনে ক্রসের মতো দেখতে পাবা না। তীর কেমন দেখতে ভাই, তীর দেখতে তো অনেকটা এরকম, তাই না, এই যে এরকম না দেখতে তীর। সো তীর যখন তোমার দিকে আসবে তখন তুমি ডট দেখবা, তোমার থেকে যখন দূরে সরে যাবে তখন তুমি কি দেখবা, ক্রস দেখবা। এই যেটা তোমার থেকে দূরে সরে যেতেছে মানে ভিতরে চলে যেতেছে বোর্ডের ভিতরে, সো এটার আমরা কি বলি, ক্রস বলি। সো এটা হলো ভেতরের দিকে, এটা হলো ভেতরের, ভেতরের দিকে। ওকে, ভেতরের দিকে চলে গেলে এটার আমরা কি বলবো, ক্রস বলবো। ওকে, এটা যদি মাথায় রাখো তাহলে আমারে বলো ডিএল ক্রস আর যদি করো তাহলে এটা ডাইরেকশন, এখানে চুম্বক ক্ষেত্রের ডাইরেকশন কি, ডিএল ক্রস আর করলে চুম্বক ক্ষেত্রের ডাইরেকশন কিন্তু ভেতরের দিকে। চুম্বক ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে ভাইয়া, ভেতরের দিকে। এই যে, এই যে মাথায় রাখতে পারবা, ভালো কথা। এবার ধরো ডিএল এদিকে ভাই, ডিএল এদিকে, আর হলো এদিকে ভাই, আর হলো এদিকে ভাই। এইবার আপনি একটু অ্যাঙ্গেলটা এইবার একটু দেখান তো, ক্রস করে। এই যে ডিএল থেকে আমরা কি করলাম, আরের দিকে হাত নিলাম, আমার আঙ্গুলটা কোন, বুড়ো আঙ্গুল কোন দিকে যাচ্ছে, বাইরের দিকে বা তলের বাইরের দিকে আসতেছে, সো এটারে আমরা ডট দিয়ে লিখবো। এটাকে আমরা কি দিয়ে লিখবো ভাইয়া, ডট দিয়ে লিখবো। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এইবার চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা সবচেয়ে ইজি ওয়ে হলো আমাদের রাইট হ্যান্ড থাম রুল, রাইট হ্যান্ড থাম রুল। এই যে এখানেও রাইট হ্যান্ড থাম রুলই ইউজ করছি, বাট এটা একটু ডিফারেন্ট, এটা একটু ইজিয়ার। ওই যে ভাইয়া ওয়েরস্টেড এক্সপেরিমেন্টে যে আমরা তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক বলরেখাগুলি দেখছিলাম, সো এক্সপেরিমেন্টালি যেটা দেখা গেছে যে চৌম্বক বলরেখাগুলি না এইভাবে থাকে, একটা কারেন্ট ক্যারিং ওয়্যার বা তড়িৎবাহী তারের চারিদিকে এইভাবে থাকে, এইভাবে গোল গোল করে আমাদের চৌম্বক ক্ষেত্র থাকে, চৌম্বক ক্ষেত্র থাকে। ঠিক আছে, এবং কারেন্ট যখন উপরের দিকে হয়, কারেন্ট যখন উপরের দিকে হয় চৌম্বক ক্ষেত্র তখন এইভাবে দেখায়। এই যে চৌম্বক ক্ষেত্র তখন এইভাবে ঘুরে, চৌম্বক ক্ষেত্র তখন কিভাবে ঘুরে, এইভাবে ঘুরে, এইভাবে, এভাবে। আর কারেন্ট যখন নিচের দিকে থাকে তখন চুম্বক ক্ষেত্র কোন দিকে থাকে জানো, কারেন্ট যখন নিচের দিকে থাকে তখন চুম্বক ক্ষেত্র গোল হয়েই থাকে, বাট এবার উল্টা দিকে। এই যে এবার এই যে এইভাবে ঘুরতেছিল, এবার উল্টা দিকে এইভাবে ঘুরবে, এভাবে ঘুরবে। ঠিক আছে,
সো এটা কেমনে বের করা যায় ভাইয়া সহজে? দেখো রাইট হ্যান্ড থাম্ব রুল, কারেন্ট যেদিকে যাইতেছে সেদিকে বুড়ো আঙ্গুল ধরো, কারেন্ট যেদিকে যাইতেছে সেদিকে বুড়ো আঙ্গুল ধরো, আর তোমার হাতটারে ঘুরাও, আর তোমারে কি তোমার হাতের বাকি সব কিছু ঘুরাও, তাহলে তোমার আঙ্গুলগুলি যেদিকে ঘুরবে, আঙ্গুলগুলি যেদিকে ঘুরবে সেটাই কি, সেটাই হলো তোমার চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন। এই যে আমার আঙ্গুলগুলি এদিকে ঘুরতেছে চারদিকে, সো এটা হয়ে যাবে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন। এবার এবার আবারও সেম কাহিনী করবা, কারেন্ট যেদিকে যেতেছে সেদিকে বুড়ো আঙ্গুল রাখো, এই যে বুড়ো আঙ্গুল নিচের দিকে রাখছি, বুড়ো আঙ্গুল আমি নিচের দিকে রেখেছি, বুড়ো আঙ্গুল নিচের দিকে রেখেছি। এবার আমি আমার হাত ঘুরাই, এবার আমি আমার হাত ঘুরাই, ইয়েস, হাত ঘুরাইলে আমরা দেখতেছি যে চৌম্বক ক্ষেত্র এদিকে আসতেছে, যে এইভাবে ঘুরতেছে। ঠিক আছে, এটাই আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুল। এটা আমাদের কি রুল ভাইয়া? রাইট হ্যান্ড থাম্ব রুল। ওকে, সো সেই হিসাবে আমাকে তুমি বলো যে ভাইয়া এইখানে চৌম্বক ক্ষেত্র, এই যে আই গেল ভাইয়া, এই যে এখান থেকে আর দূরত্বে এইখানে চুম্বক ক্ষেত্রটা কীরকম থাকবে, এখানে চুম্বক ক্ষেত্রটা কীরকম থাকবে। হ্যাঁ, রাইট হ্যান্ড থাম্ব রুল, এই যে আমার রাইট হ্যান্ড থাম্ব রুল, এই যে আমি বুড়ো আঙ্গুল নিছি, এইভাবে এইভাবে ঘুরতেছে, সো এইভাবে একটা ঘুরতেছে চুম্বক ক্ষেত্রটা, এই যে এইভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে। ভালো কথা, এই যে এভাবে বৃত্তাকার পথে যদি ঘুরে, তাহলে এই যে বৃত্তাকার পথে গিয়া এইভাবে ঢুকে যেতেছে, খেয়াল করে দেখো, এই যে ঘুরে এদিকে ঢুকে যেতেছে, দেখো চৌম্বক ক্ষেত্রটা বৃত্তাকার পথে ঘুরে ভিতরে ঢুকে যেতেছে, তাই না? বৃত্তাকার পথে ঘুরে ভিতরে ঢুকে যেতেছে, এবং ভিতরে ঢুকলে ভেক্টরটা আমরা কি বলি? ক্রস বলি, তাই না? ক্রস বলি। আবার এই যে দেখো ভিতর দিয়ে ঢুকে তোমার চৌম্বক ক্ষেত্র আবার এদিকে এখানে কি হইতেছে, এখানে এসে বাইরের দিকে আসতেছে, এখানে আবার কি হইতেছে, বাইরের দিকে আসতেছে। তো সেই হিসাবে বাইরের দিকে বা তোমার দিকে যখন আসবে তখন এটা তুমি কি বলবা? ডট বলবা না? ডট বলবা না? ইয়েস, হ্যাঁ ভাই ইয়েস। আচ্ছা, আর যখন এদিক দিয়ে যেতেছে তখন কি সাইড দিয়ে যেতেছে, মানে এখানে তখন আমরা বলতে পারবো এক্স অক্ষ বরাবর ডানে। আবার ওইখানে যখন যাইতেছে এই যে এইভাবে ঘুরে বামে চলে যেতেছে, সো এই ক্ষেত্রে আবার কি বামে হয়ে যাবে তোমার চৌম্বক ক্ষেত্র। ওকে, এইভাবে আমরা কি করি? চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন নির্ণয় করতে পারি। তবে সবচেয়ে বেস্ট ওয়ে কি? ডিএল ক্রস আর করে দেওয়া, সবচেয়ে বেস্ট ওয়ে কি? ডিএল ক্রস আর। এই যে তড়িৎ প্রবাহের দিকে আমি একটা ক্ষুদ্র ভেক্টর ডিএল নিলাম, তড়িৎ প্রবাহের দিকে ক্ষুদ্র ভেক্টর ডিএল নিলাম, এবার ডিএল থেকে এবার আর দূরত্ব নাও, ডিএল থেকে আর দূরত্ব নাও, এবার ভেক্টর করো ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর। তাহলে তোমার আঙ্গুল কোন দিকে যায়? ভিতরের দিকে যায়, ক্রস, ভিতরের দিকে গেলে কি হয়ে গেল? ক্রস হয়ে গেল। আবার যখন বামের কোনো বিন্দুতে দেখতেছি তখন কি হইতেছে? এই যে আর হলো এবার ডানে, সো এবার ডিএল উপরের দিকে ক্রস আর, ডিএল ক্রস আর করলে আমার এবার ডট, এবার আমার বাইরের দিকে আসতেছে, সো এবার হয়ে যাবে কত? ডট। সো এইভাবে তুমি কি করতে পারো? চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে পারো। আমরা পরের স্লাইডে চলে যাই। বায়োট-সাভার্ট ল এর জন্য আমরা তো হ্যাঁ, কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য এবার আমরা দেখব কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কিভাবে নির্ণয় করতে হয়। চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করবে এবার। এই যে এটা হলো আমাদের একটা এল দৈর্ঘ্যের তার। এটা কি ভাইয়া? আমাদের একটা যে কোনো এল দৈর্ঘ্যের তার, এল দৈর্ঘ্যের তার, এর থেকে যে কোনো একটা এ দূরত্বে অবস্থিত একটা বিন্দু, এই পিতে আমি কি করতে চাচ্ছি? আমি আমার তোমার চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করতে চাচ্ছি। সেটা হলো আমাদের আই হলো আমাদের উপরের দিকে যাইতেছে। আই কোন দিকে যাইতেছে ভাইয়া? আই হলো উপরের দিকে যাইতেছে। ভালো কথা, আই। সো আমাদের ডাইরেকশন কেমনে বের করবো? এই যে ডিএল নিব, আইডিয়াল ক্রস আর যদি করি ভিতরের দিকে আসে। ভালো কথা, ডাইরেকশন আমি আগেই নির্ণয় করে ফেলছি, ডাইরেকশন ভাই আমি আগেই নির্ণয় করে ফেলেছি, ক্রস হয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে, ডাইরেকশন নিয়ে না, আমরা মানটা আগে বের করি, পি। ওকে, সো এটার আমি এই পি থেকে এই রেখার উপর একটা লম্ব টানলাম এবং এই লম্ব দূরত্বটার আমরা বললাম এ। আচ্ছা, ঠিক আছে। এবার 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 এই যে এই বিন্দুটা, এই বিন্দুটারে ও বললাম, ঠিক আছে। এই ও থেকে এল উচ্চতায় গিয়ে আমি ডিএল দৈর্ঘ্যের একটা এলিমেন্ট কাটি, ডিএল দৈর্ঘ্যের একটা কি কাটি? এলিমেন্ট কাটি। ডিএল দৈর্ঘ্যের একটা কি করলাম? এলিমেন্ট কাটলাম। এখন এই ডিএল এর দরুন ভাইয়া, এই ডিএল এর দরুন আমার কি হয়ে যাবে বলো তো? চৌম্বক ক্ষেত্র ফর্মুলা হবে কি? μ0/4 পাই আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, এবং এখানে থিটা কি? আর এবং ডিএল এর মধ্যবর্তী কোণ। ভালো কথা। আচ্ছা, এবং এই যে এল উচ্চতায় উঠলাম, ধরি পি থেকে আমি থিটা কোণে উপরে উঠলাম। ধরি পি থেকে আমি কি করলাম? থিটা কোণে উপরে উঠলাম। তাহলে ভাইয়া ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ কত হবে? এইটা হবে না, ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ হয়ে যাবে হলো 180 ডিগ্রি মাইনাস থিটা। 180, এক সেকেন্ড,
90 ডিগ্রি প্লাস থেটা, 90 ডিগ্রি প্লাস থেটা। কীভাবে ভাইয়া? এই যে 90 ডিগ্রি, এটা হলো থেটা, তো বহিস্থ কোণ 90 ডিগ্রি প্লাস থেটা। বা এটাই কেন থেটা হবে, অ্যাঙ্গেল এটা কেন হবে? অ্যাঙ্গেল এটা হবে কারণ হলো দেখো ডিএল হলো উপরের দিকে, আর কি এই ডিএল থেকে দূরত্বটা না, ডিএল থেকে আর এর দূরত্বটা, তো আর তো এইটা, সো এইটা হয়ে যাবে কি এই যে এইটা 90 ডিগ্রি প্লাস থেটা। ভালো কথা, 90 ডিগ্রি প্লাস থেটা। তাহলে আমারে বলো ডিবি, ডিবি কত? ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন 90 ডিগ্রি প্লাস থেটা, সাইন 90 ডিগ্রি প্লাস থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, সাইন 90 ডিগ্রি বাই থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো ভাইয়া এই যে আইডিএল সাইন 90 ডিগ্রি প্লাস থেটা মানে কি কস থেটা, কস থেটা ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। ভালো কথা, তাহলে আর কোনটা? আর হলো এইটা, এই যে আর, আর হলো আমাদের কি এইটা, আর হলো আমাদের এইটা। ভালো কথা, ডিবি, ডিবি। আচ্ছা, এবার আমি আর স্কোয়ার, আর স্কোয়ারে কী লিখতে পারি? এত ইন্টিগ্রেশন লাগে না ভাইয়া। এই যে আর স্কোয়ার ইকুয়াল টু কত? এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। আর কার সাপেক্ষে চেঞ্জ হইতেছে? এল এর সাপেক্ষে চেঞ্জ হইতেছে। ভালো কথা, সো আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা বলতে পারি মিউ নট বাই 4 পাই আইডিএল কস থেটা ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন কথা হলো ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে, যেমন ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে একটা ফাংশন এফএক্স থাকে, ওইটারে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি, অর্থাৎ একটাই চলক থাকে, একটা চলকেরই ফাংশন থাকে, একটাই চলক থাকে, একটা চলকেরই ফাংশন থাকে, তাই না? মানে একজনই পরিবর্তনশীল হয়, কিন্তু এখানে থেটাও পরিবর্তনশীল, আবার ডিএল এলও পরিবর্তনশীল। এই যে এল এর মান চেঞ্জ করেই তো আমি উপর থেকে নিচ পর্যন্ত ইন্টিগ্রেট করা লাগবে, তাই তো? সো এলও পরিবর্তনশীল, এল এর সাথে আবার থেটাও পরিবর্তনশীল। সো দুইটা চলক আইসা পড়ছে না? দুইটা চলক আইসা বললে কী করতে হয়? এদের মধ্যে সম্পর্ক আইনা যে কোনো একটা চলকে কনভার্ট করতে হয়। সো এল আর থেটার মধ্যে কি সম্পর্ক নেওয়া যায়? কস থেটা নিতে পারি, কবরে ভূত অতি। সাইন থেটা নিতে পারি, সাগরে লবণ অতি। আবার টেন থেটা নিতে পারি, টেরা লম্ব বাই ভূমি। হ্যাঁ, টেন থেটা নিলে বেটার হয়, কারণ কি দেখো টেন থেটা নিলে কেন বেটার হয় তোমারে বলি। টেন থেটা টেরা লম্ব এল বাই এ, কারণ এখানে এ কি, এ হলো ধ্রুবক, এ ধ্রুবক হয়ে গেছে, বুঝছো? এই কারণে আমার কোনো সমস্যা হইতেছে না। আচ্ছা, ভালো কথা। এবার আমি কি করলাম? এল ইকুয়ালটা আমরা বলতে পারি এ টেন থেটা, এ টেন থেটা। এটা লাগবে না, এটা তোমরা স্কিপ করতে পারো। এবার ডিফারেন্সিয়েট করো, এটারে ডিফারেন্সিয়েট করো। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে চাও? তুমি থেটা সাপেক্ষে করতে পারো। সো থেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ডিএল ডি থেটা, ডিএল ডি থেটা ইজ ইকুয়াল টু আমরা লিখলাম এ টেন থেটারে ডিফারেন্সিয়েট করলে আসে সেক স্কোয়ার থেটা, সেক স্কোয়ার থেটা। ভাইয়া সাইন থেটারে ডিফারেন্সিয়েট করলে আসে কস থেটা, কস থেটারে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস সাইন থেটা, টেন থেটারে ডিফারেন্সিয়েট করলে আসে সেক স্কোয়ার থেটা। ঠিক আছে, এই যে পাইলাম। এবার ডিএল ইকুয়াল টু কী লিখতে পারি? এই যে ডি থেটারের পাশে পাঠাই দিই, ডি থেটারে ডিএল ইকুয়াল টু আমরা লিখতে পারি এ সেকেন্ড স্কোয়ার থেটা ডি থেটা, এ সেকেন্ড স্কোয়ার থেটা ডি থেটা। দেখো একটা চলকে কনভার্ট করে ফেলছি, খেয়াল করে দেখো। এবার ডিএল এর জায়গায় বসাই দেই মিউ নট বাই 4 পাই আই কস থেটা ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএল এর জায়গায় বসাই দিলাম এ সেক স্কোয়ার থেটা ডি থেটা। কিন্তু ভাইয়া দেখো এখনও এল রয়ে গেছে, এল রয়ে গেছে। তাহলে এল এর জায়গায় এই যে এ টেন থেটা বসাই দিতে পারবো না? অবশ্যই। এল এর জায়গায় এ টেন থেটা যদি বসায় দাও, এখানে খুবই ক্যালকুলেশন করা লাগতেছে, তাই না? এল এর জায়গায় এ টেন থেটা বসাই দিলে এ স্কোয়ার টেন স্কোয়ার থেটা প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার টেন স্কোয়ার থেটা প্লাস কি এসে বললো? এ স্কোয়ার এসে বললো। এ স্কোয়ার টেন স্কোয়ার থেটা প্লাস এ স্কোয়ার এসে পড়ছে। ভালো কথা, এ স্কোয়ার কমন নাও, 1 প্লাস টেন স্কোয়ার থেটা সেক স্কোয়ার থেটা, সেক স্কোয়ার থেটা সেক স্কোয়ার থেটা কাটা, ওয়াও। মিউ নট বাই 4 পাই আই কস থেটা ডিভাইডেড বাই এ স্কোয়ার সেক স্কোয়ার থেটা কাটা, সো ডি থেটা। ইয়েস, আর সাথে আবার এখানে একটা এও আছে, সাথে আবার এখানে একটা এও আছে। একটু ভালো করে দেখো সব ঠিকঠাক আছে কিনা। এ স্কোয়ার সেক স্কোয়ার থেটা, সেক স্কোয়ার থেটা সেক স্কোয়ার থেটা কাটা, নিচে এ স্কোয়ার উপরে এ আর এ স্কোয়ার কাটলে নিচে শুধু একটা এ থাকে। তাহলে আমি তোমাকে কষ্ট দিব না, আমি ডাইরেক্ট শর্টকাট মেরে দিব। এটা লাগবেও না, এই প্রতিপাদনের কিচ্ছু, ঘন্টাটা লাগবে এই প্রতিপাদন। কস থেটা ডিভাইডেড বাই এ, ঠিক আছে, সাথে আছে ডি থেটা। এই যে মিউ নট বাই 4 পাই আই কস থেটা ডিভাইডেড বাই এ, সাথে আছে কি ডি থেটা। এবার তুমি কি থেটার সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছো? এবার তুমি কি করতেছো? থেটার সাপেক্ষে ইন্টিগ্রেট করবা। সো ডিবি ইকুয়ালটা আমরা দেখতে পারতেছি যে মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই আই কস থেটা ডি থেটা ডিভাইডেড বাই এ। আচ্ছা, ভালো কথা। তাহলে থেটা,
থেটা পরিবর্তন হইতেছে, তাহলে বি কত হয়ে যাবে, বি হয়ে যাবে হলো ইন্টিগ্রেশন অফ ডিবি, তাই না? ইন্টিগ্রেশন অফ ডিবি মানে ইন্টিগ্রেশন অফ মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিভাইডেড বাই এ কস থেটা ডি থেটা। সো এখানে কি মিউ নট বাই 4 পাই, এটা তো ধ্রুবক, আইও ধ্রুবক কারণ আই আমরা চেঞ্জ করতেছি না, আবার এও তো ধ্রুবক। দেখো এ তো এই যে লম্ব দূরত্বটা হলো এ পি থেকে, সো এও ধ্রুবক, তো এরা বেরোয় আসলো ধ্রুবক থেকে, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টিগ্রেশন অফ কস থেটা ডি থেটা, কস থেটা ডি থেটা। ভালো কথা। আচ্ছা, সো এই যে থেটার মান এই নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত আমার কি করা লাগবে, ইন্টিগ্রেট করা লাগবে। সো একটু আবার এটা একটু আঁকি, হ্যাঁ? থেটার মানটা এই যে এটা হলো আমাদের এ ডিস্টেন্সটা, হ্যাঁ? এই পি এর জন্য এই যে পি এর জন্য থেটার মান এই নিচে থেকে শুরু করে এই উপর পর্যন্ত আমার কি করা লাগবে, ইন্টিগ্রেট করা লাগবে। সো এটারে আমরা বললাম মাইনাস থেটা টু, কারণ কি উল্টা দিকে, আর এটা হলো উপরের দিকে প্লাস থেটা ওয়ান। ঠিক আছে, নিচের দিকে মাইনাস থেটা টু, উপরের দিকে কি প্লাস থেটা ওয়ান। সো এখানে আমি লিখতে পারি মাইনাস থেটা টু থেকে থেটা ওয়ান পর্যন্ত, মাইনাস থেটা ওয়ান টু থেকে থেটা ওয়ান পর্যন্ত ইন্টিগ্রেট করলাম। এবার একটু ক্যালকুলেট করো, দরকার নাই ভাই, জাস্ট এটা মনে রাখো। ফর্মুলাটা কী হয়ে যাবে, মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই আই বাই এ সাইন থেটা ওয়ান প্লাস সাইন থেটা টু প্লাস সাইন থেটা ওয়ান প্লাস কত, সাইন থেটা টু, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ সাইন থেটা ওয়ান প্লাস সাইন থেটা টু। এই যে, সো বি কত হয়ে যাবে, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ সাইন থেটা ওয়ান প্লাস সাইন থেটা টু, সাইন থেটা ওয়ান প্লাস কত, সাইন থেটা টু। এই যে এটা হলো কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান, কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান। ঠিক আছে, এই থেটা ওয়ান কি, থেটা ওয়ান হলো উপরের দিকের অ্যাঙ্গেলটা, আর থেটা টু হলো নিচের দিকের অ্যাঙ্গেলটা। থেটা টু কি ভাইয়া, নিচের দিকের অ্যাঙ্গেলটা। ওকে, থেটা টু কি, নিচের দিকের অ্যাঙ্গেলটা। একটা কোয়েশ্চেন না করলে তোমার এমনিও মাথায় থেকে সব গায়েব হয়ে যাবে। সো চলো দেখি একটা কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন করে ফেলি। যে এই যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, এটা হলো আমাদের 10 মিটার দৈর্ঘ্যের একটি তার, 10 মিটার দৈর্ঘ্যের একটি তার, এটা দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 5 অ্যাম্পিয়ার কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। আচ্ছা, এই কারেন্ট থেকে এই 2 মিটার দূরত্বে একটা পি বিন্দু আছে। ঠিক আছে, 2 মিটার দূরে একটা পি বিন্দু আছে। এদিকে হলো কি করা যায়, পি আছে। আচ্ছা, এদিকে ধরো 5 মিটার, এদিকেও ধরো 5 মিটার, মানে মধ্যবিন্দুতে আছে 5 মিটার, এদিকেও 5 মিটার, এদিকেও 5 মিটার। তো এই পি বিন্দুতে আমার কারেন্ট চৌম্বক ক্ষেত্রের মান কত? সো চৌম্বক ক্ষেত্রের মান হয়ে যাবে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, আমার সাথে বলো, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ সাইন থেটা ওয়ান প্লাস সাইন থেটা টু প্লাস সাইন থেটা ওয়ান প্লাস কত, সাইন থেটা টু। ভালো কথা ভাইয়া, সাইন থেটা ওয়ান আর সাইন থেটা টু। ওকে, সাইন থেটা ওয়ান প্লাস সাইন থেটা টু। প্লিজ এবার থেটা ওয়ান কি, থেটা ওয়ান হলো এটা, এই যে উপরের অ্যাঙ্গেলটা হলো থেটা ওয়ান, নিচের অ্যাঙ্গেলটা হলো থেটা টু। বা সাইন থেটা ওয়ান আর সাইন থেটা টু এর মান তো এখান থেকে চিত্র থেকে নির্ণয় করা লাগে, আলাদা করে থেটার মান কেন কষ্ট করে নির্ণয় করবো, তাই না? আলাদা করে থেটার মান কেন কষ্ট করে নির্ণয় করবো? তো এখান থেকে আমি বলতে পারি যে সাইন থেটা ওয়ান ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সো লম্ব হলো 5, অতিভুজ কত, অতিভুজ হলো 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ারের রুট, এই যে রুট ওভার 5 স্কোয়ার প্লাস বা 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, সেটা হয়ে গেছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস কত, 5 স্কোয়ার। আচ্ছা ভাই, সাইন থেটা টুও তো সেম অবস্থা, লম্ব বাই অতিভুজ। সো সাইন থেটা টু এর ভ্যালু হলো 5 ডিভাইডেড বাই রুট ওভার 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস কত, 5 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ঠিক আছে, ভালো কথা। এবার আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে মিউ নট আই বাই 4 পাই এ সাইন থেটা ওয়ানের জায়গায় বসায় দাও 5 ডিভাইডেড বাই রুট ওভার 25 আর 4 29, আবার এখানে 5 ডিভাইডেড বাই রুট ওভার 25 আর 4 29। ভালো কথা। এবার মিউ নটের ভ্যালু কত ছিল, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাই না? এই যে মিউ নটের ভ্যালু ছিল হলো 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাহলে মিউ নট বাই 4 পাই এর ভ্যালু কত, মিউ নট বাই 4 পাই এর ভ্যালু হলো 10 টু দি পাওয়ার মাইনাস 7। সো এটাও কিন্তু ডাইরেক্ট ইউজ হয়। ঠিক আছে, মিউ নট বাই 4 পাই এর ভ্যালু 10 টু দি পাওয়ার মাইনাস 7। আই এর ভ্যালু কত ভাইয়া, আই এর ভ্যালু হলো 5 এম্পিয়ার যাচ্ছে, 5 এম্পিয়ার। আবার লম্ব দূরত্ব কত, 2 মিটার, লম্ব দূরত্ব কত, 2 মিটার। আচ্ছা, ভালো কথা। এবার এই দুজনের যোগ করো, কত আসবে, 10 ডিভাইডেড বাই রুট ওভার 29
10 ডিভাইডেড বাই রুট ওভার 29। সো এখানে কত 5 5 5 25, 25 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 25 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই রুট ওভার 29 টেসলা। রুট ওভার 29 কত টেসলা, 29 টেসলা। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো ভাই? দিক কেমনে বের করব? এই যে ডিএল ক্রস আর, অথবা কি এই যে কারেন্ট উপরের দিকে যেতেছে, কার্ল করো, আমার হাত কোন দিকে যাচ্ছে? ভিতরের দিকে যাইতেছে, সেটা হয়ে যাবে ভিতরে। বুঝতে পেরেছো? ভালো কোয়েশ্চেন ছিল তাই না? ভালো কোয়েশ্চেন ছিল। একটু তুইলা নিলে নিতে পারো, তুইলা নিতে চাইলে। ওকে ওকে ওকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে বি ইকুয়াল টু আমরা কি লিখি? মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, 4 পাই এ সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, তারের দৈর্ঘ্য যদি অসীম হয় তখন কি হবে? হ্যাঁ, তারের দৈর্ঘ্য যদি অসীম হয় তখন কি হবে? ঠিক আছে, তারের দৈর্ঘ্য যদি অসীম হয়, সো ইনফাইনাইট ওয়্যারের কথা যদি বলি, ইনফাইনাইট ওয়্যার, তারের দৈর্ঘ্য যদি অসীম হয়, ধরো এই যে একটা তার, উপরের দিকেও অসীম নিচের দিকেও অসীম, মানে বিশাল বড়, বিশাল লম্বা একটা তার। সো সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও তো চৌম্বক ক্ষেত্রের মান কত হয়ে যাবে? বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। আচ্ছা, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এখন যে কোনো একটা বিন্দু ধরো, পি বিন্দু, পি বিন্দুতে দূরত্ব হলো এ, পি বিন্দুতে কি দূরত্বটা হলো এ। এইবার এটার এই যে থিটা 1 কি ছিল? এই যে অসীম পর্যন্ত, মানে এই উপরের দিকের অ্যাঙ্গেল, আর থিটা 2 ছিল হলো নিচের দিকের অ্যাঙ্গেল, তাই না? থিটা 2 ছিল নিচের দিকের অ্যাঙ্গেল। এখন কথা হলো, এটা যদি অসীম হয়, এটা যদি অসীম হয়, তাহলে আমার এই রেখাটা কোন দিকে চলে যাবে বলো তো? অ্যাঙ্গেলটা, ধরো তারের দৈর্ঘ্য ছোট, তখন তো থিটা এইখানে, তাই না? তার আরেকটু বড় করো, তখন এই যে অ্যাঙ্গেলটা আরেকটু বড় হইতেছে, আরেকটু বড় করো, অ্যাঙ্গেলটা আরেকটু বড় হইতেছে, এবং বাড়াইতে বাড়াইতে অনেক যখন বাড়ায় ফেলবা, অ্যাঙ্গেলটা কোন দিকে যেতেছে বলো তো? 90 ডিগ্রির দিকে যেতেছে না? 90 ডিগ্রির দিকে যেতেছে না? ইয়েস। তো অ্যাঙ্গেলটা কই যাবে ভাইয়া? 90 ডিগ্রির দিকে যাবে। সো এটা হয়ে যাবে কত? যে অসীম তারের জন্য, ইনফিনিটি তারের জন্য, তারের জন্য থিটা 1 আর থিটা 2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা 1 আর থিটা 2 কী হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। সো থিটা 1 আর থিটা 2 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে মিউ নট বাই 4 পাই আই বাই এ, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1 প্লাস সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, এক আর এক কত? 2। তাহলে আমরা লিখতে পারি মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই 2 আই বাই এ, 2 আই বাই এ, মিউ নট বাই 4 পাই 2 পাই বাই এ। আচ্ছা, এই 2 তো কাইটে দিতে পারি না, তাহলে কেন কাইটে দিবা? কারণ মিউ নট বাই 4 পাই এর ভ্যালুটা একটা সহজ ভ্যালু না, 10 টু দি পাওয়ার -7 সহজ ভ্যালু। তো এটা ডাইরেক্ট ইউজ যাতে করতে পারি, এই কারণে আমি এই 2টারে রেখে দিলাম। ওকে, এইভাবে ফর্মুলাটা মনে রাখলে তোমার জন্য সুবিধা হবে। ওকে, বি এর ভ্যালু কত? মিউ নট বাই 4 পাই 2 আই বাই এ। এটা কি অসীম তারের জন্য? অসীম তারের জন্য। আচ্ছা ভাইয়া, অসীম বলতে তো কিছু নাই, অসীম বলতে কিছু আছে? অসীম বলতে কিছু নাই। অসীম একটা রিলেটিভ জিনিস। তারের দৈর্ঘ্যটা, তারের এই যে দৈর্ঘ্যটা, এই যে এর তুলনায়, এই এর তুলনায় যদি অনেক বড় হয়, এই তারের দৈর্ঘ্যটা যদি এর তুলনায় অনেক বড় হয়, তখন এটার আমরা অসীম বলতে পারি। কেন? চিন্তা করে দেখো, তারের দৈর্ঘ্যটা এর তুলনায় অনেক বড় হলে তখন আমরা এটার অসীম বলতে পারি। কেন? কেন তুমি একটু যদি চিন্তা করে দেখো, যে এটা অনেক বড়, মানে এই অ্যাঙ্গেলটা থিটা 90 ডিগ্রির কাছাকাছি হবে কখন? এল যদি অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, তখন কি আমার এখান থেকে এখানে রিচ করতে অনেক অনেক বেশি অ্যাঙ্গেল লাগবে রিচ করতে, মানে 90 ডিগ্রির কাছাকাছি অ্যাঙ্গেল লাগবে। এই কারণে আমরা বলতে পারি যে এল অনেক বড় যদি হয় এ থেকে, তখন আমাদের কি এটারে অসীম তার হিসেবে আমরা ধরতে পারি। ঠিক আছে? ওকে, এরপর আরেকটা জিনিস আছে, সেটা হলো সেমি ইনফাইনাইট, মানে অর্ধ অসীম। ঠিক আছে, অর্ধ অসীম তার। সো অর্ধ অসীম তার মানে কি? বেসিক্যালি দেখতে এরকম, যে শুরু হইতেছে তার এখান থেকে, ধরো তার শুরু হইতেছে এখান থেকে, তার ধরো শুরু হইতেছে তোমার এখান থেকে, শুরু হইয়া এবার যায় অসীমে চলে গেছে। মানে তুমি যেই বিন্দুটায় চৌম্বক ক্ষেত্র বের করতে চাচ্ছ, সেই বিন্দুটা থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত চলে গেছে। এই যে সেই বিন্দুটা থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত চলে গেছে। তো সেক্ষেত্রে বি এর ভ্যালু কত হবে? এটাও তুমি বের করতে পারবা, মিউ নট বাই 4 পাই আই বাই এ সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, তাই তো?
সাইন থেটা 1 প্লাস সাইন থেটা 2। সো দেখো এটা কি অসীমে চলে গেছে। সো এটার জন্য কত হবে 90 ডিগ্রি হবে, এটার জন্য অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাই না? আর থেটা 2 কত হয়ে গেছে 0 ডিগ্রি হয়ে গেছে। সেখান থেকে আমরা বলতে পারি থেটা 1 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, থেটা 1 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, থেটা 2 ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। সো আমরা বলতে পারি সাইন থেটা 1 কত, সাইন থেটা 1 ইকুয়াল টু 1, আর সাইন 0 ডিগ্রি ভ্যালু কত, সাইন 0 ডিগ্রি ভ্যালু হলো 0। এই যে এবার বসায় দাও, বসায় দাও এখানে মানটা বসায় দাও, বসায় দিলে কত আসে, বি এর ভ্যালু আসে হলো মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টু 1 প্লাস 0, 1 প্লাস 0, বা আমরা বলতে পারি মিউ নট বাই 4 পাই আই বাই এ, মিউ নট বাই 4 পাই আই বাই এ। এই যে এটা হয়ে যাবে হলো, এই বি এর ভ্যালু হয়ে যাবে হলো মিউ নট বাই 4 পাই আই বাই এ, আই বাই এ। অসীম তারের অর্ধেক, অর্ধ অসীম তারে কি হয়ে যেতেছে, অসীম তারের অর্ধেক হয়ে যেতেছে। কই থেকে পাইলেন, এই যে 2i বাই এ ছিল, এখন হয়ে গেছে কত আই বাই এ, অসীম তারের অর্ধেক হয়ে গেছে। এখন কি হয়ে গেছে, অসীম তারের অর্ধেক হয়ে গেছে। মাথায় রাখতে পারবো ভাইয়া? হ্যাঁ ভাই মাথায় রাখতে পারবো, মাথায় রাখতে পারবো। তাহলে এই যে আমরা একটা ম্যাথ করে ফেলি, কেন ম্যাথ না করা যায় না। সেখানে ধরো 10 অ্যাম্পিয়ার কারেন্ট যেতেছে এর থেকে 3 মিটার দূরে, এর থেকে 3 মিটার দূরে একটা পি বিন্দু আছে, এবং এটা কি অনেক বড় তার, অনেক বড় তার, এটা একটা অর্ধ অসীম তার। সো এখানে কি হয়ে যাবে, এখানে পি বিন্দুর জন্য পি বিন্দুতে আমাদের চুম্বক ক্ষেত্র হবে হলো মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই আই বাই এ, মিউ নট বাই 4 পাই আই বাই এ। সো মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, এটার ভ্যালু কত 10 টু দি পাওয়ার মাইনাস 7, 10 টু দি পাওয়ার মাইনাস 7। আই এর ভ্যালু কত ভাইয়া 10, আর এর ভ্যালু কত 3। সো এখানে আসবে 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 টেসলা। ওকে, চুম্বক ক্ষেত্রের একক কি ভাইয়া, টেসলা। এ পর্যন্ত বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, তেমন কঠিন কিছুই দেখলাম না, তেমন কঠিন কিছুই দেখলাম না। এবার আমরা দেখব বৃত্তাকার তারের জন্য, যে একটা বৃত্তাকার কুণ্ডলী আছে, হ্যাঁ বৃত্তাকার লুপের জন্য কত হবে। হ্যাঁ সার্কুলার লুপ, এটার মধ্যে দিয়ে যদি আমি আই কারেন্ট দেই, তখন এটা বৃত্তাকার লুপের মতো হয়ে গেল না, বৃত্তাকার লুপের মতো হয়ে গেল। এইটার জন্য আমার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত। আচ্ছা দাঁড়াও, আমরা স্লাইডকে আচ্ছা ওইটা পড়ার আগে আমরা একটু চৌম্বক ফ্লাক্স সম্পর্কে একটু জেনে নিই, ঠিক আছে? আচ্ছা, চৌম্বক ফ্লাক্স কি জিনিস ভাই, হোয়াট ইজ চৌম্বক ফ্লাক্স? দেখো, চৌম্বক ফ্লাক্স জানার আগে আমাদের একটু ক্ষেত্রফল ভেক্টর সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, ক্ষেত্রফল ভেক্টর কবে হইলো? ক্ষেত্রফল কি ছিল, যে কোনো একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের আমরা কি বলতাম, ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল তো এটাই, তাই না? এটা একটা ক্ষেত্রফল, এটা একটা সারফেস, এই সারফেসের ক্ষেত্রফল আমি জানি। আচ্ছা, তো এই তলের ওপর লম্বভাবে এমন একটি ভেক্টর কল্পনা করলাম, কি করলাম, এই তলের ওপর লম্বভাবে যাওয়া ভেক্টর, যার মান এই ক্ষেত্রফলের সমান, এবং যার দিক এই তলের ওপর লম্ব, সেটার আমরা কি বলি, ক্ষেত্রফল ভেক্টর বলি। কোনো একটা তলের ওপর লম্বভাবে কল্পনাকৃত একটি ভেক্টর, যার মান হলো তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান, কিন্তু দিক কি, লম্ব বরাবর। সো এটারে আমরা কি বলি, ক্ষেত্রফল ভেক্টর। সো ক্ষেত্রফল ভেক্টর কেন নেই, ক্ষেত্রফল ভেক্টর কিন্তু আমরা উই টেক ইট ফর আমাদের সুবিধার্থে এটা আমরা নিই, ঠিক আছে? এটা আমাদের সুবিধার্থে আমরা কি করি, ক্ষেত্রফল ভেক্টর নিই। ওকে, মাথায় রাখতে পারবো। এইবার ম্যাগনেটিক ফ্লাক্স কি, কোনো একটা তলের মধ্যে দিয়ে যাওয়া চৌম্বক ক্ষেত্র, কোনো একটা তলের মধ্যে দিয়ে যাওয়া চৌম্বক ক্ষেত্র, এবং ওই তলের ক্ষেত্রফল ভেক্টরের ক্ষেত্রফল ভেক্টরটা কি হবে আমারে বলতে পারবা? এই ক্ষেত্রফলের উপর লম্ব, এই ক্ষেত্রফলের ডট গুণফলকে আমরা কি বলি, চৌম্বক ফ্লাক্স বলি। চৌম্বক ফ্লাক্স কাকে বলে? কোনো একটা তলের ক্ষেত্রফল ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্রের ডট গুণফলকে, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রের ডট গুণফলকে আমরা কি বলি, এর মধ্যে দিয়ে যাওয়া চৌম্বক ফ্লাক্স, বা ফাই বি বলে।
ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্রে মানে এই যে ম্যাগনেটিক ফ্লাক্স, এটার আরেকটা সংজ্ঞা আছে। এটা কি আছে? এটা আরেকটা সংজ্ঞা আছে, এবং এই সংজ্ঞাটার আমরা এইভাবে বলি, আরেকটা সংজ্ঞা যেটা ম্যাগনেটিক ফ্লাক্সের, আরেকটা সংজ্ঞা হইল কোনো ক্ষেত্রের মধ্যে দিয়ে লম্বভাবে যাওয়া চৌম্বক বলরেখার সংখ্যা। এটারেও আমরা কি বলি? চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স। তো ভাই এটার ইউনিট কি হবে? দেখো, এই যে বি ডট এ, বা আমরা বলতে পারি বি এ কস থেটা, তাই না? বি এ কস থেটা, এই বি এ কস থেটা বলি, তাই তো? আচ্ছা, ভালো কথা, এটার বি এ কস থেটা বলি, বি এ কস থেটা। তাহলে এটার একক কি দেখো? চৌম্বক ক্ষেত্রের একক টেসলা, ক্ষেত্রফলের একক কত? মিটার স্কোয়ার। তো এটার ইউনিট কিন্তু টেসলা মিটার স্কোয়ার, বা এটার আমরা বলি ওয়েবার। এই টেসলা মিটার স্কোয়ারে আমরা কি বলি? ওয়েবার বলি। তাহলে ওয়েবার কিসের একক? চৌম্বক ফ্লাক্সের একক কি হয়ে যাবে? ওয়েবার। চৌম্বক ফ্লাক্সের একক হয়ে যাবে আমাদের ওয়েবার। ওকে ভাইয়া, চৌম্বক ফ্লাক্সের একক কি? ওয়েবার। ঠিক আছে, চৌম্বক ফ্লাক্সের একক হলো ওয়েবার। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি তাহলে আবার কি? দেখো, আমরা এইমাত্র দেখলাম যে ফাই ইকুয়াল টু আমরা দেখলাম যে আমরা দেখলাম বি এ কস থেটা, বি এ কস থেটা, বি এ কস থেটা। তাহলে বি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ফাই ডিভাইডেড বাই এ কস থেটা, এ কস থেটা। তাহলে এইটাই হলো আমাদের চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কি? একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে যাওয়া ফ্লাক্স, চৌম্বক ক্ষেত্র। সো এটারে আমরা বলি কি? ফ্লাক্স। একক ক্ষেত্রফলের মধ্যে, একক ক্ষেত্রফলের মধ্যে লম্বভাবে যাওয়া চুম্বক ফ্লাক্স। এটার আমরা কি বলি? চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। সো দেখো, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব অ্যাকচুয়ালি কি? চৌম্বক ক্ষেত্রের মানে সমানই। চৌম্বক ফ্লাক্স ঘনত্বটা হলে কি? চৌম্বক ক্ষেত্রের মানে সমানই, যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যাওয়া চৌম্বক ফ্লাক্স। ঠিক আছে? আচ্ছা, তো এটার ইউনিট কি? খেয়াল করে দেখো, এটার ইউনিট হলো ফাই। তো ফাইয়ের ইউনিট কি? ওয়েবার ডিভাইডেড বাই কি? এর একক হলো মিটার স্কোয়ার, তো ওয়েবার পার মিটার স্কোয়ার। সো এই যে আরেকটা একক, চৌম্বক ক্ষেত্রের আরেকটা একক কি? ওয়েবার পার মিটার স্কোয়ার। এটারে আমরা কি বলতাম? টেসলা বলতাম না? ইয়েস। তাহলে আমরা বলতে পারি যে 1 টেসলা ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। 1 টেসলা ইকুয়াল টু কত? 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যাওয়া ফ্লাক্স, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যাওয়া ফ্লাক্স। ও, আর লম্বভাবে গেলে কি হয়? থেটার ভ্যালু কত হবে বলো? থেটা ভ্যালু না 90 ডিগ্রি হবে, কজ 90 ডিগ্রি ভ্যালু 0, তাহলে অসীম হয়ে গেল না? নো। লম্বভাবে যদি যায়, দেখো এটা হলো আমাদের একটা ক্ষেত্র। আচ্ছা, ভালো কথা। সো এই ক্ষেত্রের উপর ইউনিট ভেক্টর কি? তোমার কি বলে? এরিয়া ভেক্টর কি? এরিয়া ভেক্টর তো লম্ব, তাই না? এখন কি চৌম্বক ক্ষেত্র যদি লম্বভাবে যায়, চৌম্বক ক্ষেত্র লম্বভাবে গেলে কি? বিও একই দিকে যাবে, ক্ষেত্রফলের উপর লম্ব। সো এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সো ফাই বাই এ, এটাও বলতে পারো। ঠিক আছে, ফাই বাই এ। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এই পর্যন্ত বুঝতে পারছো? বুঝতে পারছি ভাইয়া। এবার আমরা কয়েকটা গ্রাফ আঁকি। ক্লাসে খুবই এলোমেলো হয়ে গেছে। এবার আমরা কয়েকটা গ্রাফ আঁকবো। এই যে আমাদের একটা অসীম দৈর্ঘ্যের একটা তার, ভালো কথা। এই তার থেকে আর দূরত্বে কোনো একটা পি বিন্দুতে চুম্বক ফ্লাক্সের মান কত ছিল? μ0/4 পাই 2I বাই আর। এখন আমি যত দূরত্ব বাড়াবো চুম্বক ফ্লাক্স কি তত কমবে না? কারণ এই যে চুম্বক ফ্লাক্স আর এর কি
ব্যস্তানুপাতিক। এ আর এর কি ব্যস্তানুপাতিক না? ইয়েস। তো গ্রাফটা দেখতে কীরকম হবে ভাইয়া? গ্রাফটা দেখতে এরকম হবে, দেখতে এরকম হবে যে এই যে আমাদের চুম্বক ফ্লাক্স আর এই যে আমাদের দূরত্ব। সো দূরত্ব যত বাড়াইতেছি আমার ফ্লাক্সের মান তত কমতেছে। সো এটার আমরা বলি আয়তাকার অধিবৃত্ত, এটাকে আমরা বলি আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে, আয়তাকার অধিবৃত্ত। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছি। এবার বৃত্তাকার তারের জন্য, বৃত্তাকার তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান, বৃত্তাকার তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান। সেটা হলো বৃত্তাকার তার, এটার মধ্যে দিয়ে আই কারেন্ট যেতেছে। এটার মধ্যে কি যাইতেছে ভাইয়া? আই কারেন্ট যেতেছে। সো এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? এর কেন্দ্রে কি চৌম্বক ক্ষেত্রের মান কত? সো চৌম্বক ক্ষেত্রে বের করার জন্যই আমাদের সবার আগে বায়ো-স্যাভার্ট ল মনে করতে হবে। সো বায়ো-স্যাভার্ট ল কী ছিল? যে আমরা কি করতাম, এই তড়িৎ প্রবাহের দিক বরাবর আমরা কি করতাম, একটা ক্ষুদ্র মানের ভেক্টর, ক্ষুদ্র মানের দৈর্ঘ্য ভেক্টর নিতাম। এবার দৈর্ঘ্য ভেক্টরের কারণে ক্ষুদ্র ডিবি বের করতাম। এই দৈর্ঘ্য ভেক্টরের কারণে ক্ষুদ্র ডিবি বের করতাম এবং এই ডিবির মান কত হইতো? μ0/4 পাই আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার। ভালো কথা। আচ্ছা, সো এক্ষেত্রে ডিএল হলো এদিকে, আর হলো নিচের দিকে। ডিএল হলো স্পর্শক বরাবর, আর হলো কেন্দ্র বরাবর। তো এখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? আবার এদিকে ডিএল এর কথা চিন্তা করো, ডিএল যখন এদিকে থাকবে তখন আর হলো থাকবে এদিকে, তাই না? সো এই ক্ষেত্রেও ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আবার এক্ষেত্রেও ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাইন থিটার জায়গায় সাইন 90 ডিগ্রি বসাই দিতে পারি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সেটা ভ্যালু হয়ে গেল 1। সো μ0/4 পাই আই ডিএল সাইন 90 ডিগ্রি ভ্যালু হলো 1 ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার। আচ্ছা, সো μ0/4 পাই আই বাই আর স্কোয়ার ইন্টু ডিএল। ভালো কথা। আচ্ছা ভাইয়া, এই যে বৃত্তাকার পথ বরাবর ঘুরলে এক্ষেত্রে তড়িতের মান তো চেঞ্জ হইতেছে না, আর এর মান কি চেঞ্জ হইতেছে না? যখন আমি এই বিন্দুতে আসি তখন আমার আর এর ভ্যালু একই আছে, ব্যাসার্ধের সমান। আবার যখন এই বিন্দুতে আসি তখনও আর এর ভ্যালু কি একই আছে। হ্যাঁ, তাহলে এই যে μ0/4 পাই আই বাই আর স্কোয়ার, এটা পরিবর্তন হইতেছেই না, তো সেক্ষেত্রে বি হয়ে যাবে কত? ইন্টিগ্রেশন অফ ডিবি। সো এটা এগুলির ইন্টিগ্রেশন সাইডে বাইরে এনে ফেলতে পারবো। μ0/4 পাই আই বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিএল, আই বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিএল। এই যে μ0/4 পাই আই বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন অফ কি? ডিএল। আচ্ছা, সো বি পেয়ে গেছি হলো μ0/4 পাই আই বাই আর স্কোয়ার ইন্টু ডিএল, আই বাই আর স্কোয়ার ইন্টু ডিএল, এটার ইন্টিগ্রেশন। ভালো কথা। হ্যাঁ, এটাই ইন্টিগ্রেশন। সো ডিএল এর ইন্টিগ্রেট করলে কি আসবে বলো? ডিএলকে কোথা থেকে কোথা পর্যন্ত ইন্টিগ্রেট করবো? দেখো, আমি ধরো এখান থেকে শুরু করলাম, জিরোতে পয়েন্টে শুরু করলাম, ঘুরে আসলে আমার কতটুকু দৈর্ঘ্য যাওয়া লাগলো? আমাদের কতটুকু দৈর্ঘ্য যাওয়া লাগলো? 2 পাই আর না? পুরো পরিধি একবার ঘুরে আসা লাগলো। ইয়েস। তো শুরু করছি 0 থেকে, শেষ করছি কোথায় গিয়ে? 2 পাই আরে। শুরু করছি 0 থেকে, শেষ করছি 2 পাই আরে। সো এবার ইন্টিগ্রেট করো ভাইয়া, ডিএক্স ইন্টিগ্রেট করলে কি আসে? এক্স আসে না? ডিএক্স ইন্টিগ্রেট করলে এক্স আসে। ইয়েস। সো μ0/4 পাই আই বাই আর স্কোয়ার, ডিএল ইন্টিগ্রেট করলে এল আসবে 0 থেকে 2 পাই আর। সো একবার 2 পাই আর বসাবা, একবার 0 বসাবা। সো হোয়াট এভার যেটাই আসবে μ0/4 পাই আই বাই আর স্কোয়ার 2 পাই আর, এল এর জায়গায় একবার 2 পাই আর বসাবা, মাইনাস এল এর জায়গায় একবার 0 বসাবা। হ্যাঁ, সেবার কাটাকাটি করো, কাটাকাটি করলে ভ্যালু কত আসে? কাটাকাটি করলে ভ্যালু আসে হলো μ0/4 পাই আই বাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর। সো এখানে একটা আর কেটে দিতে পারবা, একটা আর কাটা, পাই কাটা। ভাইয়া পাই কাটতেছি না কেন? পাই কাটতেছেন না? আবারও পাই μ0/4 পাইয়ের মানটা আমরা জানা আছে, সো আমার সুবিধা হয়, এই কারণে আমি পাই কাটতেছি না। সো μ0/4 পাই, সো একটা আর কাটো, 2 পাই আই ডিভাইডেড বাই আর, 2 পাই আই ডিভাইডেড বাই আর, 2 পাই আই ডিভাইডেড বাই আর। এটা হলো আমাদের বি এর ভ্যালু বৃত্তাকার পথের জন্য। অনেকে এইভাবে মনে রাখেন, অনেকে কি করে, এই 2 পাই কাইটা দিলে μ0 আই ডিভাইডেড বাই 2 আর। এই যে বৃত্তাকার পথের জন্য এটাও মনে রাখে অনেকে। সো তুমি এটাও চাইলে মনে রাখতে পারো যে বি ইকুয়াল টু কত?
টু পাই কেটে দিয়ে কেটে দিয়ে তুমি বলতে পারো যে মিউ নট আই ডিভাইডেড বাই 2r। এটাও অনেকে মনে রাখে, তো তুমি চাইলে এভাবেও মনে রাখতে পারো, তোমার ইচ্ছা। তবে আমি সাপোর্ট করব এটা মনে রাখার জন্য, কারণ সামনে দেখো কি আসতেছে, এটা একটু মনে রাখো। ওকে, এটা একটু মনে রাখো কষ্ট করে, বৃত্তাকার পথের জন্য। ওকে ওকে আচ্ছা, এবার আমরা এতক্ষণ আমরা বৃত্তের জন্য দেখলাম, এখন আমরা যে কোনো বৃত্তচাপের জন্য, ঠিক আছে, এটা কি যে কোনো বৃত্তচাপের জন্য, যে কোনো বৃত্তচাপের জন্য যে কোনো বৃত্তচাপের জন্য আমরা এখন চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। আচ্ছা, সো যে কোনো বৃত্তচাপের জন্য এক্ষেত্রে কি করা লাগবে, আবারও কারেন্টের দিকে যদি যায় তাহলে এদিক বরাবর আমার কি ধরা লাগবে, ডিএল ধরা লাগবে। ডিএল নামের একটা ভেক্টর ধরা লাগবে, ডিএল এর সাথে আর, এবং অ্যাঙ্গেল কত এদের মধ্যবর্তী, 90 ডিগ্রি। সো ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো এক্ষেত্রে ডিবির ভ্যালু কত হয়ে যাবে, ডিবি হয়ে যাবে হলো মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন থেটা ডিভাইডেড বাই, সাইন এখানে 90 ডিগ্রি ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হলো এই ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য, এই ক্ষুদ্র ডিএলের জন্য। আচ্ছা, ভালো কথা, মিউ নট বাই 4 পাই। এক্ষেত্রেও আই বাই আর স্কোয়ার কিন্তু আসলে, আরও এখানেও কিন্তু আর এর মান কি ভাই, আর এর মানও স্থির, ব্যাসার্ধের সমান। এই যে এখানে গেল, এখানেও ধরো ডিএল, এখানেও যখন ডিএল নিবা তখনও তো এই আর তো সেমই থাকবে, তাই না, আর তো সেমই থাকবে। আচ্ছা হ্যাঁ ভাই, আর সেম থাকবে, তো সেক্ষেত্রে বি এর মান কি, শুধু এটা ইন্টিগ্রেশন সাইনে বাইরে আসবে, আর এটা কি, এই পার্টটা ডিএল পার্টকে আমার ইন্টিগ্রেট করা লাগবে। ওকে, ডিএল পার্টকে আমার ইন্টিগ্রেট করা লাগবে। এবার ডিএলকে যখন ইন্টিগ্রেট করবা ভাইয়া, শুরু করতেছি এখান থেকে, এই যে 0 থেকে শুরু করলাম এবং যাব কত, এই পরিধির সমান বা এই বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান। বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান না, হ্যাঁ ভাইয়া, বৃত্তচাপের দৈর্ঘ্য কি ছিল, এস ইকুয়াল টু আমরা কি জানতাম, আর থেটা জানতাম, তাই না ভাইয়া, এস ইকুয়াল টু আমরা কি জানতাম, আর থেটা জানতাম। ভালো কথা, এখন এই থেটাটা কিসে রাখা লাগতো বলো তো, এই থেটাটা আমার ইয়াতে রাখা লাগতো না, আর রেডিয়ানে থেটা কিন্তু আমার এখানে রেডিয়ানে রাখা লাগবে। থেটা কিসে রাখা লাগবে ভাইয়া, রেডিয়ানে রাখা লাগবে। সেই যে 0 থেকে আর থেটা পর্যন্ত যাব, 0 থেকে আর থেটা, এটার ইন্টিগ্রেট করলে ভাই আর থেটাই আসে, ঠিক আছে, এটার ইন্টিগ্রেট করলে ভাইয়া আর থেটাই আসে। সেখানে হয়ে যাবে আর থেটা, আর কাটা, মিউ নট বাই 4 পাই আই থেটা ডিভাইডেড বাই আর, মিউ নট বাই 4 পাই আই থেটা ডিভাইডেড বাই আর, মিউ নট বাই 4 পাই আই থেটা ডিভাইডেড বাই আর। এটা কি যে কোনো বৃত্তচাপের জন্য, যে কোনো বৃত্তচাপ। এবার দেখো এটার কেসগুলি আমি কত ইজিলি ব্যাখ্যা করতে পারি, দেখো যে কোনো বৃত্তচাপের জন্য। আচ্ছা, তাহলে টোটাল একটা বৃত্তের জন্য কত, টোটাল বৃত্তের জন্য আমার এই যে থেটা, এই কতটুকু ঘোরা লাগতেছে, 2 পাই পরিমাণ ঘোরা লাগতেছে না, হ্যাঁ ভাইয়া। তো এক্ষেত্রে বি এর জন্য আমরা বলতে পারি কি, মিউ নট বাই 4 পাই আই ইন্টু থেটার জায়গায় আমি কি লিখবো, রেডিয়ানে বসাইতে হবে 2 পাই ডিভাইডেড বাই আর। এই যে কাটাকাটি করো, মিউ নট আই ডিভাইডেড বাই 2 আরকে আমরা আবার পেয়ে গেছি, দেখছো, মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর আমি কি করছি, পেয়ে গেছি। এরপর ভাইয়া অর্ধবৃত্তের জন্য কি করতে পারবেন, অর্ধবৃত্তের জন্য কত অ্যাঙ্গেল যাওয়া লাগলো, 180 ডিগ্রি না, এই যে এখান থেকে ঘুরে এখানে, মানে 180 ডিগ্রি বা আমাদের পাই রেডিয়ান পর্যন্ত যাওয়া লাগছে, সেখানে পাই রেডিয়ান যাওয়া লাগছে, ইয়াস। তো সেক্ষেত্রে কী হয়ে যাবে, সেক্ষেত্রে এই যে মিউ নট বাই 4 পাই আই থেটা ডিভাইডেড বাই আর, সো এখানে থেটার ভ্যালু কত, পাই, আই পাই ডিভাইডেড বাই আর। ওকে, এরপর ভাইয়া 1/4 বা কোয়ার্টার যেটা বলি, 4/1 বৃত্তের জন্য কি করবা, এই যে 4/1 বৃত্ত যদি হয়, এরকম যদি হয়, 4/1 বৃত্তের জন্য অ্যাঙ্গেল কত ভাই, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি, অথবা আমরা কত বলি, পাই বাই 2 বলি না। সো বি ইকুয়াল টু এখানে হয়ে যাবে মিউ নট বাই 4 পাই আই ইন্টু থেটার জায়গায় বসায় দাও পাই বাই 2 ডিভাইডেড বাই কত, আর। ইজি হয়ে গেল না এটা তোমার জন্য। সো মিউ নট বাই 4 পাই আই থেটা ডিভাইডেড বাই আর, যে কোনো অ্যাঙ্গেলের বৃত্তচাপের জন্য, মিউ নট বাই 4 পাই আই থেটা ডিভাইডেড বাই আর। মাথায় রাখতে পারবা, আর কি এখানে ব্যাসার্ধ, আর হলে এখানে কি ভাইয়া, ব্যাসার্ধ। ওকে, এবার একটা ইজি কোয়েশ্চেন দেখি, এটা আমাদের ইসাক স্যারের বইয়ের একটা কোয়েশ্চেন, যে একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ দিয়ে রাখছে, ভালো কথা, এবং পাক সংখ্যা দিয়ে রাখছে 800। আচ্ছা, পাক সংখ্যা দিয়ে রাখছে 800, এবং বলছে কুণ্ডলীর মধ্যে দিয়ে এত পরিমাণ বিদ্যুৎ চালনা করা হলে কেন্দ্রবিন্দুতে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কত। এই যে চৌম্বক আবেগ বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, ভাইয়া চৌম্বক ফ্লাক্স ঘনত্বরে আমরা কি বলতাম, চৌম্বক ক্ষেত্র বলতাম না, চুম্বক ফ্লাক্স ঘনত্বের আমরা কি বলি, চুম্বক ক্ষেত্র বলি না, চুম্বক ক্ষেত্র চাইছে। আচ্ছা,
আবার এখানে একটা পাক সংখ্যা দিয়ে রাখছে, জিনিসটা কি দেখো, একটা পাকের জন্য, এই যে আমরা এতক্ষণ তো একটা পাকের জন্য বের করলাম তাই না, হ্যাঁ একটা পাকের জন্য। সো একটা পাকের জন্য কত, বি এর ভ্যালু বৃত্তাকার জন্য মিউ নট ডিভাইডেড বাই 4 পাই 2 পাই আই ডিভাইডেড বাই আর, 2 পাই আই ডিভাইডেড বাই আর। আমরা অথবা আমরা এটাও বলতে পারি যে মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর, তুমি যেমন মনে রাখতে চাও, আমি তোমার বাধা দিব না। মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর, ভালো কথা, মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর, ভেরি গুড ভেরি গুড। এখন এটা তো একটা পাকের জন্য, সো আমি যদি এখানে আরেকটা পাক রাখি, তাহলে আরেকটা মিউ নট বাই 2 আর, আরেকটা পাক রাখলে আরেকটা মিউ নট বাই 2 আর, আরেকটা পাক রাখলে আরেকটা মিউ নট বাই 2 আর। তাহলে আমি যদি n সংখ্যক পাক রাখি, তাহলে n ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর। হ্যাঁ ভাইয়া, তাহলে আমি যদি n সংখ্যক পাক রাখি, তাহলে আমার বি এর ভ্যালু কত হয়ে যাবে, পাক n সংখ্যক পাক রাখলে, n সংখ্যক পাক রাখলে বি এর ভ্যালু কত হয়ে যাবে, n ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর। মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর আমি এভাবে মনে রাখতে পছন্দ করি না, আমি এভাবে মনে রাখি মিউ নট বাই 4 পাই 2 পাই আই ডিভাইডেড বাই আর, 2 পাই আই ডিভাইডেড বাই আর। এবার আমি সুন্দর মতো বসাই দিই, পাক সংখ্যা কত 800, মিউ নট বাই 4 পাইয়ের ভ্যালু 10⁻⁷, আর 2 পাই তো 2 পাইয়ের মতোই, আর কারেন্টের ভ্যালু কত 10⁻⁷, 5 into 10⁻⁷। সো কারেন্টের ভ্যালু কত 5 into 10⁻⁷, আর ব্যাসার্ধ কত ভাইয়া 31.14 into 10⁻², 10 কত -2। এবার তুমি কাটাকাটি করবা, সো এবার তুমি আচ্ছা ভাইয়া 3.14, আচ্ছা না 31.14, সেটা ক্যালকুলেট করে যেটা পাবা সেটাই কি টেসলাতে হয়ে যাবে আমার অ্যান্সার। সেটা ইউনিট কি, যেটা অ্যান্সার পাবা সেটা হয়ে যাবে টেসলাতে। টেসলা বলতে পারো অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার বলতে পারো, টেসলা বলতে পারো অথবা কি বলতে পারো, ওয়েবার পার মিটার স্কোয়ার। ভেরি ইজি কোয়েশ্চেন, জাস্ট পাক সংখ্যা লাগাই দিছে, একটা পাক থাকলে মিউ নট আই বাই 2 আর নর্মালি, আর n সংখ্যক পাক থাকলে n দিয়ে জাস্ট গুণ করে দিবা। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। এরপর এখানে আরেকটা কোয়েশ্চেন বলছে, দেখো যে একটি বৃত্তাকার কুণ্ডলিতে, এটা আসছে কোথায়, এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন একটা, ঠিক আছে। একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস দিয়ে রাখছে, এবার কিন্তু ভাই ব্যাস দিয়ে রাখছে, এবার কিন্তু দিয়ে রাখছে কি, ব্যাসার্ধ দেয় নাই কিন্তু, ব্যাস দিছে, ব্যাস ডি। আচ্ছা, পাক সংখ্যা দিয়ে রাখছে 400, পাক সংখ্যা দিয়ে রাখছে 400। কুণ্ডলীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত করলে, কত তড়িৎ মানে আই চাইছে তোমার কাছে, আচ্ছা ভালো কথা, কত তড়িৎ প্রবাহিত করলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, কুণ্ডলীর কেন্দ্রে বলছে, আচ্ছা কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হয়ে যাবে 4 into 10⁻⁻10 ওয়েবার পার মিটার স্কোয়ার, 4 into 10⁻⁻10 ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, ভালো কথা। তাহলে পাক সংখ্যা যখন থাকে তখন আমার কিন্তু n দিয়ে গুণ করা লাগে, তাই না, মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর। এভাবে মনে রাখতে পারো, অথবা মনে রাখতে পারো যে মিউ নট বাই 4 পাই 2 পাই আই ডিভাইডেড বাই আর। ওকে, তুমি যেমন মনে রাখতে চাও ওভাবে মনে রাখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আমার আয়ের ভ্যালুটা বের করা লাগবে। আচ্ছা, 4 into 10⁻⁻10 ইজ ইকুয়াল টু n এর ভ্যালু কত ভাইয়া 400 ইন্টু মিউ নট বাই 4 পাই 10⁻⁷ ইন্টু 2 পাই। আয়ের ভ্যালু কত ভাইয়া, আয়ের ভ্যালু হলো, ও আয়ের ভ্যালু তো বের করতে বলছে। আচ্ছা, আর আরের ভ্যালু কত 31.4 into 10⁻²। ওকে, আচ্ছা ভাই 3.14 এর আমরা বলি হলো পাই, তাহলে 31.4 মানে 10 দিয়ে গুণ করলে এটার আমি কি 10 পাই বলতে পারি না? হ্যাঁ ভাই, এটারে কিন্তু আমি 10 পাই বলতে পারি। সো এটার হ্যান্ড ক্যালকুলেশন করো, এটা হ্যান্ড ক্যালকুলেশন করেই তো এটা উড়াই দিতে পারবো। 400 into 10⁻⁷ into 2 পাই আই ডিভাইডেড বাই, এখানে কত 10 পাই into 10⁻²। সো এখান থেকে তুমি পাই কাটো, এখানে একটা পাই কাটো, এখানে একটা পাই কাটো, ভালো কথা। এখানে 10 দিয়া আবার এই 10⁻² উপরে উঠাই দিতে পারো, আবার এখানে 10 দিয়ে কাটতে পারো। হ্যাঁ, 10 দিয়ে কাটলে এখানে একটা 0 চলে গেল, গুড বাই। আচ্ছা, আর 10⁻² উপরে নিয়ে গেলে হয়ে যাবে কত 100। সো 40 into 10⁻⁷ into 2i into 100, এখানে হয়ে গেছে হলো 4 into 10⁻⁻10। ঠিক আছে, 100। এবার আই বাদে বাকি সব ওই পাশে পাঠিয়ে দাও।
আই বাদে বাকি সব দুই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে হলো 4 × 10⁻10 ডিভাইডেড বাই 40 40টা লিখতে পারি 4 × 10 আবার এখানে 2 × 100 ঠিক আছে a4 কাটা 4 কাটা 10⁻7 × 100 মানে 100 আমরা কি বলি 10⁻2 বলি অনেক ফাস্ট করা যায় অ্যাকচুয়ালি 10⁻2 বলি সো 10⁻5 10⁻4 so half into 10⁻7 into 10⁻4 so 10⁻3 half into 10⁻3 বা 0.5 milliampere ক্যালকুলেশনে ভুল হলে দাঁড়াও 40 হ্যাঁ ঠিক আছে 40 ওই পাশে পাঠিয়ে দাও 2 ওই পাশে পাঠিয়ে দাও 4 কাটা আই থাকে 4 × 10 10⁻7 2 × 10 স্কোয়ার 100 আমি 10 স্কোয়ার বলতে পারি ইয়েস 100% 100 বার বলতে পারি সো এখান থেকে 100 1000 10⁻7 প্লাস 10⁻3 10⁻4 -4 উপরে চলে গেলে হেড ভুল আছে এখানে হালকা মিস্টেক হয়ে গেছে প্যারা নাই 10⁻3 হয়ে যাবে আর -7 সো 10⁻4 এটা উল্টাই দিলে হাফ ইন্টু 10⁻10 প্লাস 7 -3 সো 7 থেকে 3 গেলে -7 থেকে 3 গেলে থাকে কত 4 সো -6 হাফ ইন্টু 10⁻6 ওকে ক্যালকুলেশনে ভুল হলে আমাকে জানাবা কমেন্টে নেক্সট সার্কুলার আর্ক এটা তো আমরা করলামই আগেই করে ফেলছি এরপর দেখো এবিসিডি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তোমাকে এবিসিডি বর্গের কর্ণের দৈর্ঘ্য দিয়ে রাখছে 10√2 সেন্টিমিটার এটা বুয়েটে কোশ্চেন আসছে সো 10√2 সেন্টিমিটার বি এবং ডি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক নির্ণয় করো সো এই যে এই বর্গটার কর্ণের দৈর্ঘ্য দিয়ে রাখছে 10√2 সেন্টিমিটার ভালো কথা সো তোমারে বলছে বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আর ডি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আর দিক নির্ণয় করো সো সেক্ষেত্রে আগে আমার তো ভাই এই বর্গের বাহুর দৈর্ঘ্য বের করা উচিত তাই না ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য হলো এ সো বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হয়ে যায় √2a তাহলে আমি লিখতে পারি কর্ণ ইজ ইকুয়াল টু √2a ইজ ইকুয়াল টু 10√2 সো এখান থেকে এর ভ্যালু কত পেয়ে গেছি 10 সেন্টিমিটার সো বাহুর দৈর্ঘ্য কত এখানে 10 সেন্টিমিটার আচ্ছা এইবার সবার আগে আমি বি বিন্দুর জন্য বের করি বি বিন্দুতে সো বি বিন্দুর কথা যদি বলি এই তারের জন্য একটা এখানে কি চৌম্বক ক্ষেত্র আসতেছে দেখো এই তারের জন্য একটা চৌম্বক ক্ষেত্র বিতে আসতেছে আবার এই I1 এর জন্য একটা চৌম্বক ক্ষেত্র বিতে আসতেছে ভালো কথা সো I2 এর জন্য চৌম্বক ক্ষেত্র কি হবে এই যে অসীম তারের জন্য আমাদের চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা কি ছিল ফর ইনফাইনাইট ওয়্যার চৌম্বক ক্ষেত্র কত ছিল বলো মনে আছে কিনা ফর্মুলা চৌম্বক ক্ষেত্র ছিল μ0/4π 2I/r এখানে আর কি তার থেকে লম্ব দূরত্ব সো এখানে তার থেকে লম্ব দূরত্ব কি 5 সেন্টিমিটার না পুরাটা হলো এ হলো 10 সেন্টিমিটার তাহলে ওইটা কত 5 সেন্টিমিটার না ইয়েস 5 সেন্টিমিটার আবার I1 এর জন্য কিন্তু এই দূরত্ব কত 5 সেন্টিমিটার এবার আমার ডাইরেকশন বের করে যোগ বিয়োগ করা লাগবে আচ্ছা ভালো কথা সো ওর জন্য কার্ল যদি করো অথবা আর ডিএল ক্রস আর করো এই দিক বরাবর ডিএল এই দিক বরাবর আর তো ডিএল ক্রস আর করলে বাইরের দিকে I2 এর জন্য কি হইতেছে বাইরের দিকে আসতেছে I2 এর জন্য বাইরের দিকে আচ্ছা আর I1 এর জন্য এই যে উপরে I1 এর জন্য এইদিকে ডিএল আর এদিকে হলো আর সো ডিএল ক্রস আর I1 এর জন্য কিন্তু আবার ভিতরের দিকে সো I2 এর জন্য যদি লিখি B2 I1 এর জন্য লিখি যদি B1 সো B1 হলো ভিতরের দিকে B2 হলো বাইরের দিকে B1 হলো ভিতরের দিকে B2 হলো বাইরের দিকে সো বি বিন্দুতে at B মানে বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B1 কিসের জন্য B1 হইতেছে ডট না B1 হইতেছে ক্রস ভিতরের দিকে আর B2 হইতেছে কত ডট তাহলে একজনে ভেতরে প্লাস ধরলে বাইরে মাইনাস ধরলে ভিতরে প্লাস সো কোন দিকে ধরতে চাও এখন তোমার ইচ্ছা আমি এই ডটটারে প্লাস ধরলাম ঠিক আছে আমি ডটকে কি ধরলাম পজিটিভ ধরলাম ওকে তাহলে এটা নেগেটিভ হয়ে গেল -μ0/4π 2i ডিভাইডেড বাই আর
আর এর জায়গা 2i ডিভাইডেড বাই আর। আবার এখানে কি বি টু এর জন্য কি বাইরের দিকে আমি পজিটিভ ধরছি, সো প্লাস মিউ নট বাই 4 পাই 2i ডিভাইডেড বাই আর। আর এর ভ্যালু কত 5 সেন্টিমিটার। দেখো এটা নেগেটিভ এটা পজিটিভ, এদের মান সমান, কাটাকাটি হয়ে 0 হয়ে গেছে। সো বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র 0। এবার ডি বিন্দুর জন্য কি করব, ডি বিন্দুর জন্য এবার বের করব। সো ডি বিন্দুর জন্য দেখো কারেন্ট কোন দিকে যেতেছে, আশা করি বুঝতে পারতেছো। ডি বিন্দুর জন্য কারেন্ট হলো এদিকে যেতেছে, সো ডিএল হলো এদিকে, আর আর হলো কি নিচের দিকে, এই যে বিন্দু থেকে লম্ব দূরত্ব। সো ডিএল ক্রস আর ভিতরের দিকে, এই যে ভেতরের দিকে ডিএল ক্রস আর ভেতরের দিকে। আচ্ছা, আর I1 এর জন্য উপরের দিকে, তাই তো? এই দেখো ডিএল I1 এর জন্য হলো উপরের দিকে ডিএল, আর আর হলো বাম দিকে ডিএল ক্রস আর ওই কি বাইরের দিকে। সো একজন ভিতরের দিকে আরেকজন বাইরের দিকে। এক্ষেত্রেও ডি এর জন্য কিন্তু বি এর ভ্যালু কত আসতেছে, 0 আসতেছে। আশা করি বুঝতে পারছো। সো ওর জন্য ছিল বাইরের দিকে, ওর জন্য ছিল ভিতরের দিকে, বি এর জন্য বাইরের ভিতরে কাটা 0। আবার এক্ষেত্রেও ওর হলো বাইরের দিকে, আর I2 এর জন্য ভিতরের দিকে। সো এটাও কি কাটাকাটি হয়ে 0। সো অ্যান্সার ইজ দুইজনের ক্ষেত্রেই আমাদের চৌম্বক ক্ষেত্রের মান হয়ে যাবে কত, 0। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এই যে এই লুপের মধ্যে তোমাকে প্রবাহ নির্ণয় করতে বলছে। আচ্ছা, সো এইটারে আমি তো পুরো সিস্টেমটা এভাবে লিখতে পারবো না, আমি ভাঙা করা লাগবে, তাই না? ভাঙা করা উচিত। সো দেখো চলো ভাঙা করি। প্রথমে দেখো কারেন্ট এদিক দিয়ে আসছে 5 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে এসে 5 অ্যাম্পিয়ার এখানে এসে থামছে। আচ্ছা, এরপর এখানে একটা লুপ দিছে, তাহলে একটা বৃত্তাকার লুপ। এরপর কি লুপ দিয়ে আইসা আবার এদিক দিয়ে কি করছে, কারেন্টটা চলে গেছে। সো সেই হিসাবে যদি তুমি চিন্তা করো, সবার আগে কারেন্টটা আসছে, এই যে এটা হলো সেমি ইনফাইনাইট মানে অর্ধ অসীম তার আসছে একটা। এরপর এখানে একটা পাক খাইয়া এই পর্যন্ত আসছে, আইসা আরেকটা অর্ধেক পাক খায়া এরপর আবার এদিক দিয়ে চলে গেছে। সো ঠান্ডা মাথায় যদি তুমি চিন্তা করো, অর্ধেক তার এখানে আরেকটা অর্ধেক অসীম তার, ভালো কথা। এরপর ভেতরে কি হইতেছে, একটা বৃত্ত এক পাক খাইছে, আরে ভাই এই পর্যন্ত এক পাক খায়া এই পর্যন্ত উপরে উঠছে, এরপর আরেক পাক খায়া কি না আরও অর্ধেক পাক খায়া কি নিচে নামছে না ইয়েস। তাহলে এই যে আসছে একটা বৃত্ত, এরপর একটা অর্ধবৃত্ত, এরপর একটা অসীম তার, অর্ধেক অসীম তার। তো দেখছো কতটা কমপ্লেক্স করা যায় একটা কোয়েশ্চেন চাইলে অনেক কমপ্লেক্স কিন্তু করা যায়। সো এক্ষেত্রে কিন্তু কি হইতেছে দেখো, এক্ষেত্রে যে জিনিসটা হইতেছে অর্ধেক একটা তার, এরপর বৃত্ত, এরপর অর্ধবৃত্ত, এরপর হলো তার। সো আমি এটার একটু এই যে বৃত্ত, এরপর হলো একটা অর্ধবৃত্ত, দেন এখানে একটা তার। এটার আমি ভাইঙ্গা তোমাকে দেখাইলাম। আচ্ছা, সো এবার ব্যাসার্ধ কত একটু বের করো। পুরাটা যদি 10 সেন্টিমিটার হয়, আর এ ভ্যালু হয়ে যাবে হলো 5 সেন্টিমিটার, আর এ ভ্যালু হয়ে যাবে 5 সেন্টিমিটার, ভালো কথা। আচ্ছা, সো প্রথম ক্ষেত্রে কারেন্ট আসতেছে ভাই, এই প্রথম তারের জন্য কারেন্ট আসতেছে, এই যে কারেন্ট আসলো ডিএল ক্রস আর, এদিকে হলো ডিএল, এদিকে হলো আর। সো ডিএল ক্রস আর করলে বাইরের দিকে। আচ্ছা, সো প্রথমটার জন্য বাইরের দিকে ডট, এরপর বৃত্তাকার একটা লুপ, এই যে লুপ, এর ক্ষেত্রেও বাইরের দিকে, লুপের জন্য বাইরের দিকে। এরপর অর্ধবৃত্তাকার একটা লুপ, আইডিএল ক্রস আর, এই যে ডিএল ক্রস আর করলে এবারও কি বাইরের দিকে। আচ্ছা, এরপর এদিক দিয়ে কারেন্ট একবার ঘূর্ণা দিল আইসা, আবার এদিক দিয়ে যখন চলে যায় এদিকেও ডিএল ক্রস আর করো, এদিকেও বাইরের দিকে। সো প্রত্যেক ক্ষেত্রেই কি আমাদের বাইরের দিকে হইতেছে, বাইরের দিকে হইতেছে। সো এবার জাস্ট কি বাইরের দিকে মানে কি, একই দিকে হলে চৌম্বক ক্ষেত্র আমি যোগ করে দিব, দেখো সেম দিকে থাকলে অ্যাড হয়, অপোজিট দিকে থাকলে কি হয়, বিয়োগ হয়। ভেক্টরের যোগ বিয়োগের নিয়ম ভাই। সো এবার কি হয়ে যাবে, মিউ নট বাই 4 পাই আই বাই আর। অর্ধেক তারের জন্য কি ছিল, আই বাই আর ছিল, হ্যাঁ এটা হলো অর্ধেক তারের জন্য। এবার এই তারের জন্য কি আরেকটা, মিউ নট বাই 4 পাই আই বাই আর। আচ্ছা, আই বাই আর।
আচ্ছা ভালো কথা। এরপর ভাইয়া একটা লুপের জন্য, একটা বৃত্তের জন্য কত হয়? মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই আই থেটা বাই আর, আই ইন্টু 2 পাই ডিভাইডেড বাই আর, আই ইন্টু 2 পাই, ভাই আই থেটা বাই আর ছিল, আই ইন্টু 2 পাই ডিভাইডেড বাই আর, অথবা 2 পাই কাইটা দিলে কি মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর, কয়বার বলবো ভাই? এরপর অর্ধবৃত্তের জন্য ভাই, এই অর্ধবৃত্তটা এক্সট্রা বুঝতে পারছো কিনা আমার ঠান্ডা মাথায় বলো, অর্ধবৃত্ত বুঝতে হবে কিন্তু। একবার লুপ দিয়ে ঘুইরা এদিকে আসলো, এরপর আরেকটা লুপ, আরেকবার এইভাবে টান দিয়ে এদিক দিয়ে যাবে না, ওইটাই। এরপর মিউ নট বাই 4 পাই আই পাই ডিভাইডেড বাই আর, অর্ধবৃত্তের জন্য আই পাই ডিভাইডেড বাই, এই চারটা যোগ করে দিবা সুন্দর মতো, অ্যান্সার এসে পড়বে, অ্যান্সার এসে পড়বে। এবং অবশ্যই এভাবে ডট দিয়ে দেখাইতে হবে, বলবা যে কি তলের বাইরের দিকে, অ্যান্সার এসে পড়বে টেসলা। মিউ নট বাই 4 পাই, মিউ নট আই বাই 4 পাই আর কমন নাও এখান থেকে, 4 পাই আর কমন নাও, তো কত আসে 1 1 2 পাই পাই, এই যে 1 1 2 পাই পাই, 3 পাই প্লাস 2, এটা সুন্দর মতো বসায় দাও ভ্যালু, 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 5 ডিভাইডেড বাই 5 সেন্টিমিটার, আমি কি লিখতে পারি 5 সেন্টিমিটার মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার, বসায় দাও ক্যালকুলেটারে, অ্যান্সার এসে পড়বে কিসে, টেসলাতে। ওকে ভাইয়া, ওকে। এটা তাহলে তোমার এইচডাব্লিউ থাকবে, ও এটা তুলে ফেলো, এটা তুলে ফেলো, এর পরেরটা থাকবে তোমার এইচডাব্লিউ, এটা তোমার জন্য এইচডাব্লিউ। এটা একটু অ্যাডভান্স কোয়েশ্চেন, এটা আমি করাই দিব পরের ক্লাসে, এটাও তোমার এইচডাব্লিউ, অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। এটা এই যে বইটা আসছে 1617 সালে, এটাও তোমার এইচডাব্লিউ। এটা খুবই ইজি, জাস্ট একটা ইজি কনসেপ্ট, আমি একটা হিন্ট দিয়ে দিই, যাও হিন্ট দিয়ে দিই। এখানে হিন্ট হইলো ভাইয়া, আই ইকুয়ালটা আমরা জানি কি কিউ বাই টি, আই ইকুয়ালটা আমরা জানি কি কিউ বাই টি। তো সেই হিসাবে ভাইয়া একটা বৃত্তে একবার ঘুরে আসতে যেই টাইম লাগে সেটাকে আমরা বলি পর্যায়কাল, একবার ঘুরে আসতে যেই টাইম লাগে সেটাকে আমরা কি বলি পর্যায়কাল। এবং পর্যায়কালের ফর্মুলা কি জানো, পর্যায়কালের ফর্মুলা হলো 2 পাই আর ডিভাইডেড বাই ভি, 2 পাই আর ডিভাইডেড বাই ভি, জাস্ট এটা তোমাকে আমি হিন্ট দিয়ে দিলাম। পর্যায়কালের ফর্মুলা কি 2 পাই আর ডিভাইডেড বাই ভি, এটা ফার্স্ট পেপারে পড়ছো। ওকে, আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাস করার জন্য। এই 3টে এইচডাব্লিউ অবশ্যই করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম।